হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, সবাই ভালো আছেন? জি সবাই আছে কি জানি না, আমি মোটামুটি আছি। তো আপনার আচ্ছা, সাথে আমার একটু মানে পার্সোনালি কথা আছে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। আর আপনার ওই মেসেঞ্জারে আমি রাত্রে কয়টার দিকে নক দিতে পারি? আমাকে আগামীকাল মানে আজকে রাতেই? কারণ আজকে রাতে হবে কি আপনাদের ব্যাক টু ব্যাক ২ টা ক্লাসের পর আমাদের আবার মিটিং আছে। সো আপনি আমাকে একটা নক দিয়ে রাখেন। আমি জাস্ট একটু যদি আগামীকাল রেসপন্স করি বাট আমি যদি ঠিক থাকি তাহলে ইনশাআল্লাহ রাতেই রেসপন্স করব। আদারওয়াইজ আগামীকাল সকালে আমি রেসপন্স করে দিব। ওকে, ওকে, ওকে। ঠিক আছে? ওকে। সো আমরা একটু ওয়েট করি। অনেকে হয়তোবা নামাজ পড়ে তারপর জয়েন করবে। সো আমরা ৫ টা মিনিট ওয়েট করি সবাই, হ্যাঁ? জি, জি, জি। ঠিক আছে। ওকে।
ওকে, ফাইন। সো আই গেস আরো অনেকেই চলে আসবেন। সো মিনহলে আমরা শুরু করে দিই নাকি? আমাদের হচ্ছে আজকে খুবই ছোট্ট দুইটা টপিক, মানে এইগুলা নিয়ে হচ্ছে গিয়ে আপনার একদমই লিঙ্কডইনের শেষ পর্যায়ে ছোট দুইটা টপিক। এই দুইটা টপিক নিয়ে হচ্ছে আজকে আমাদের আলোচনা হবে, যদিও খুবই থিওরিটিক্যাল টপিক হবে। সো আগে থেকে বলে নিচ্ছি, যারা অফিস থেকে এসে জয়েন করেছেন কিংবা একটু ক্লান্ত আছেন তারা চা কফি নিয়ে বসে, কারণ আজকের যে টপিকটা ওটা খুবই থিওরিটিক্যাল বেস যাবে। দ্যাট মিনস হচ্ছে শুধুমাত্র হচ্ছে কিছু রুলস এন্ড রেগুলেশন থাকবে এবং একটু বোরিং। এই কারণে সংবিধিবদ্ধ সতর্কীকরণটা একটু আগেই দিয়ে নিলাম। আহ এর মূল প্রথমে থাকবে হচ্ছে গিয়ে আপনার লিঙ্কডইনের রুলস এন্ড রেগুলেশন। লাইক আপনি যখন লিঙ্কডইনে কোনো কিছু পোস্ট করবেন, কি কি পোস্ট করবেন আর কি কি করবেন না, কোনটা করতে আপনি পারবেন আর কোনটা করতে পারবেন না, তার বিষয় সম্পর্কে বলা হবে। আর ঠিক এর পরেই থাকবে হচ্ছে গিয়ে লিঙ্কডইনে আমরা যে ক্যাম্পেইন করব, কিভাবে ক্যাম্পেইন করব। যদিও আমি আপনাদের প্রথমে একটা কথা বলেছি, আবারও বলে দিচ্ছি, লিঙ্কডইনের যে ক্যাম্পেইনটা করব ওইটা কখনো আমরা আমাদের নিজেদের জন্য করব না। তাহলে ওইটা সবসময় কিসের জন্য করবো বলেন তো? লিঙ্কডইনে ক্যাম্পেইনটা সবসময় কিসের জন্য করব, মনে আছে? কোম্পানির জন্য। এক্স্যাক্টলি, কোম্পানির জন্য। যদি কোম্পানি চায় কিংবা আমাকে যদি কোনো ক্লায়েন্ট কাজ দেয় এবং ক্লায়েন্ট যদি ওই পরিমাণ খরচ বিয়ার করতে রাজি থাকে, শুধুমাত্র সেক্ষেত্রে আমরা লিঙ্কডইনের ক্যাম্পেইন করব। আদারওয়াইজ লিঙ্কডইনের ক্যাম্পেইন করার আমাদের কোনো দরকার নাই। ওকে, সো চলেন শুরু করি। ফার্স্টলি আমি একটু স্লাইডটা ওপেন করে নিচ্ছি, আমাকে একটু একটা মিনিট সময় দেন। ফার্স্টলি আমরা দেখব লিঙ্কডইনে কিছু রুলস এন্ড রেগুলেশন। রুলস এন্ড রেগুলেশন বলতে একদমই বেসিক কিছু রুলস, লাইক কি আপনি করতে পারবেন এবং কি করতে পারবেন না। এছাড়া হচ্ছে লিঙ্কডইনে আপনি কখন পোস্ট করবেন এখন এবং কখন পোস্ট করবেন না, এই বিষয়গুলাই হচ্ছে আজকে আমাদের একদমই লাস্ট টপিক। বাট আপনাদের কি মনে আছে আমি বলেছিলাম লিঙ্কডইনে আমরা যত কিছুই শিখি না কেন আমাদের মূল ফোকাস থাকবে কয়টা জিনিস, মনে আছে? উম তেমন ভাবে আসলে খেয়াল নেই। এই যে আমাদের মূল ফোকাস থাকবে মূলত দুইটা, লাইক এই যে আজকে যেগুলো ক্লাসগুলো করছি আমরা ওগুলো শুধুমাত্র জেনে রাখার জন্য। বাট আমাদের মূল ফোকাস থাকবে শুধুমাত্র দুইটা। একটা হচ্ছে একদম ফার্স্ট ক্লাসে আমরা যেটা করেছি, কি করেছিলাম, লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, তাই না? এই জি, জিনিসটা। জি, আর জি। একটা হচ্ছে গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, লিড জেনারেশন। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের সবচেয়ে ফোকাসের কাজ হবে। আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা জাস্ট জানার জন্য দরকার, বা হচ্ছে আপনি যদি এখনো কোথাও ডিজিটাল মার্কেটার হিসেবে নিজের ক্যারিয়ার করতে চান সেই জিনিসটা দরকার, এই কারণে বাকিগুলো আপনাদের খুব একটা বেশি কাজে আসবে না। ঠিক আছে, সো দেখেন ফার্স্ট অফ অল এখানে অনেক কথা বলা থাকবে, আমি আপনাদেরকে এই স্লাইডটা দিয়ে দিব। আমি খুব সহজ করে বুঝাই দিই, যেহেতু থিওরিটিক্যাল জিনিস এত বড় বড় কিছু পড়ার দরকার নেই। মোট কথা আপনি লিঙ্কডইনে রেগুলার পোস্ট করবেন কি করবেন না, করলে কি উপকার হবে, না করলে কি সমস্যা হবে। ওকে, ফাইন। সো লিঙ্কডইনে আমি কেন রেগুলার বেসিসে পোস্ট করব? নাম্বার ওয়ান, আমরা দেখেছিলাম না আমরা যখন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই কথাটা যখন লিখতাম তখন কিছু আইডি বাই ডিফল্ট চলে আসতো, দেখেছিলাম, মনে আছে? জি স্যার। আচ্ছা, ওই আইডি গুলা কেন আসতো? কারণ তারা হেডলাইনে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখেছে, তাই না? এখন এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখার পর কোন আইডি গুলা আসবে আর কোন আইডি গুলা আসবে না, এইটা কিন্তু ডিপেন্ড করে মূলত আপনি লিঙ্কডইনে রেগুলার বেসিসে পোস্ট করছেন কি করছেন না। লাইক আমি যদি এখন আমার আইডির নাম লিখি অনেক সময় আসে না কেন, বিকজ আমি লিঙ্কডইনে গত কয়েক মাস ধরের মধ্যে মাত্র 1 থেকে 2 বার পোস্ট করেছি। সো আপনার আইডিটাকে যদি আপনি সার্চ লিস্টের দিকে নিয়ে আসতে চান তাহলে তো ডেফিনেটলি হেডলাইন রাখা লাগবেই। এর পাশাপাশি আপনাকে কি করা লাগবে, লিঙ্কডইনে রেগুলার বেসিসে পোস্ট করা লাগবে। এখন কথা হচ্ছে লিঙ্কডইনে কি আমি দিতে পারবো ফিলিং লনলি, ফিলিং হাংরি, দেওয়া যাবে? দেওয়া যাবে? না স্যার। এইটা কিন্তু ভুলেও দিতে পারবো না। তাহলে লিঙ্কডইনে আমরা কি ধরনের পোস্ট করব সেইটা আমরা দেখব। এর পাশাপাশি আরো একটা জিনিস জেনে নেই, যে এই যে লিঙ্কডইনে আমি পোস্ট করব এই পোস্ট করার উপকারিতাটা কি।
এই পোস্ট করার উপকারিতা হচ্ছে লিঙ্কডইন, আপনি শুধু লিঙ্কডইন না, লিঙ্কডইন এবং গুগল আপনার যে আইডিটা আছে সেই আইডিটাকে সার্চ লিস্টে নিয়ে আসবে। দ্যাট মিনস ইভেন দো কেউ যদি গুগলে গিয়েও আপনার নাম লিখে সার্চ করে, পাশে যদি লিঙ্কডইন কথাটা লিখে, তাহলে এক্সাক্ট আপনার লিঙ্কডইন প্রোফাইলটা দেখাবে। বুঝতে পেরেছি? এর পাশাপাশি আরেকটা কি হবে, আমার রিচ বাড়াতে সহায়তা করবে। দেন হচ্ছে গিয়ে এর পাশাপাশি হচ্ছে গিয়ে আমি অ্যাজ এ হিউম্যান বিং কিরকম সেইটা জিনিসটা বোঝাতে সহায়তা করবে, রিলেশনশিপ বিল্ড আপ করবে। এখন এই যে এত কিছু বললাম যে যদি আপনি পোস্ট করেন তাহলে এত কিছু হবে, তাহলে আমাদের মনে প্রথমে একটা কোশ্চেন আসে না, স্যার লিঙ্কডইন আমি একদিনে কয়টা পোস্ট করতে পারবো? কোশ্চেন আসে? আচ্ছা, জি তো স্যার। আমাকে এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার আগে আমাকে একটু বলেন তো, লিঙ্কডইনের সবচেয়ে বড় একটা লিমিটেশন বলেন। একটা সুবিধা বলবেন এবং একটা লিমিটেশন বলবেন, কিংবা চ্যালেঞ্জিং ফ্যাক্টর বলতে পারেন, যেটা আপনার মনে হয়, সমস্যা নেই। লিঙ্কডইনের সুবিধা হচ্ছে প্রফেশনাল কাজের জন্য খুব ভালো। ভেরি গুড। আর অসুবিধা হচ্ছে অনেক আহ, মানে ফ্রেন্ড ফলোয়ার কি অনেক, মানে এটা লিমিটেশন আছে। ভুল এই তো ইনফরমেশন কাছাকাছি। ভুল আবার ইনফরমেশন যে দেওয়ার মানে একটা যে কোনো পোস্টই, যে কোনো পোস্ট করা যাবে না, মানে হুম। নিয়ম অনুযায়ী আর কি, ভেরি গুড, ভেরি গুড। নিয়ম মেনে। এবং আরো একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা কি জানেন? দেখেন, লিঙ্কডইন কি, এটা হচ্ছে আমার একটা সোশ্যাল মিডিয়া, তাই না? এটা হচ্ছে আমার একটা জি সোশ্যাল স্যার। মিডিয়া। কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানেন, এইটা এরকম একটা সোশ্যাল মিডিয়া যেখানে আপনি চাইলে 24 ঘন্টা মানুষকে অ্যাভেলেবেল পাবেন না। পাবেন না। একটা মানুষকে কতক্ষণ আপনি লিঙ্কডইনে পাবেন? ম্যাক্সিমাম সে যতক্ষণ অফিসে থাকে। দ্যাট মিনস হয় 8 ঘন্টা কিংবা 12 ঘন্টা। এই কারণে একটা ইউনিভার্সাল টাইমিং আছে যে লিঙ্কডইনে আমি কয়টার সময় পোস্ট করব। ইউনিভার্সাল টাইম যেটা বলে, যে কোনো দেশে লিঙ্কডইনে আপনি সর্বোচ্চ 2টা পোস্ট করবেন একদিনে। কয়টা পোস্ট করবেন? 2টা। একটা পোস্ট করবেন সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে। কয়টা থেকে? সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে। আরেকটা পোস্ট করবেন সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে। তাহলে কয়টা পোস্ট দাঁড়াচ্ছে আমার? 2টা। কয়টার সময় পোস্ট করব? 8টা থেকে সকাল 8টা থেকে 10টা। আর আর মানে পরেরটা? অফিস সন্ধ্যা শুরুতে আর 6টায় অফিস থেকে শেষে, 10টা। অফিস আওয়ার শুরু এবং এক্স্যাক্টলি, শেষ। অফিস আওয়ার শুরু এবং অফিস আওয়ার শেষ, এই 2টা টাইম। এখন বলতে পারেন স্যার আমার টার্গেট হচ্ছে বায়ারদেরকে অ্যাট্রাক্ট করা, তাহলে আমি কি করব? ডেফিনেটলি করতে পারেন। বাহিরের দেশের জন্য তো আরো সুবিধা, কারণ এই পোস্টটা কি ইমপ্রেশন হয়ে বারবার অনেকের নিউজ ফিডে ঘুরতে থাকবে না? বাইরের দেশের কাউকে যদি টার্গেট করে পোস্ট করেন, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাই, ওদের 24 ঘন্টায় ওয়ার্কিং আওয়ার, হয় এক শিফটে কয়েকজন কাজ করছে, আবার পরে আরেক শিফটে কয়েকজন কাজ করছে। সো এটা ঘুরে ফিরে ওদের কাছে আসবেই, ওটা কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে তাহলে কি করতে হবে আমাদের? লিঙ্কডইনে রেগুলার বেসিসে অ্যাটলিস্ট 2টা করে পোস্ট করতে হবে। কয়টার সময় করব? সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে, আর সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে, এই 2টা সময়। তাহলে চলেন এখন কি কি পোস্ট করা যায় বা কোন পোস্টটা কখন করব সেই বিষয়টা জেনে আসি। স্যার পোস্ট লিঙ্কডইনে, কিভাবে করে সেটা তো জানি না। আল্লাহ, দাঁড়ান একটা মিনিট, আমি একটু লিঙ্কডইন আইডিটা জাস্ট শেয়ার করে নিই। এই যে হচ্ছে আপনার লিঙ্কডইনের প্রথমে হচ্ছে হোম, মানে হচ্ছে লগ ইন করার পর হোমে চলে যাবেন। এই যে দেখেন স্টার্ট আ পোস্ট দেখতে পাচ্ছেন? জি স্যার। এইবার এখানে গিয়ে জাস্ট পোস্ট করে দিবেন, শেষ। আর কোনো কিছু লাগবে না। পারবো এবার? আর যখন জি স্যার। মানে বিশেষ কিছু পোস্ট করবেন, লাইক আপনার ফাইবারের গিগ, তারপর হচ্ছে গিয়ে মনে করেন আপনার কোনো কাজের স্যাম্পল, তখন ম্যাক্সিমাম 3টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। ওকে? স্যার সেই কাজের তো লিংক পোস্ট করব তাই না? লিংকের আগে হ্যাশট্যাগ হবে 3টা। হ্যাশট্যাগ, হ্যাঁ, লিঙ্কের শেষেই দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। লিঙ্কটা দেওয়ার পর একটা প্রিভিউ আসবে না, সো লিঙ্কের নিচে এটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যাতে এটা সার্চের মধ্যে চলে আসে। সেটা লিংক হোক কিংবা কথার আকারে হোক, সামনে কথার আকারে হোক, মানে যে কোনো 3টা হ্যাশট্যাগ হবে। এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা স্যার এখন হ্যাঁ স্যার বলেন। স্যার আপনি হচ্ছে প্রোফাইলে যে ভয়েস রেকর্ডটা দিতে বলেছিলেন ফোন থেকে, আমি বেশ কয়েকবার ট্রাই করেছি কিন্তু হয়নি, অ্যাড হচ্ছে না। মানে ওরা কোনো সমস্যা বলছে কি?
বলছে শুধু দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং। আচ্ছা, তাহলে এইটা লিঙ্কডইনের ঝামেলা। কয়েকদিন ওয়েট করেন, কিছুদিন পরে এগুলো ফিক্সড হয়ে যাবে। ওকে, একটু কয়েকবার ট্রাই করেন। জাস্ট এমনি খুঁজে পেয়েছেন তো না, কোথা থেকে দিবেন? জি স্যার, ওটা ফোন থেকে খুঁজে পেয়েছি কিন্তু হচ্ছে না। আচ্ছা, আপনি কত সেকেন্ডের করেছেন? স্যার 2 সেকেন্ড। 2 সেকেন্ড। ওকে, জি ঠিক আছে, সমস্যা নেই। একটু কয়েকদিন পর আরেকবার দেখেন, কয়েকদিন পর আবার দেখেন। এই ঝামেলাটা প্রায় হয়। ইভেন তো আমরা যে ম্যানিচেট শিখেছিলাম, আজকে সকাল থেকে ম্যানিচেটও ঝামেলা করা শুরু করছে। সো এইটা অল অ্যারাউন্ড হয় মাঝে মধ্যে, তারপর আবার ওরাই ফিক্স করে দেয়। ওকে, স্যার। আচ্ছা, এইবার আসেন তাহলে লিঙ্কডইনে আমরা কয়টা পোস্ট করব এবং কি কি পোস্ট করতে পারবো। ওকে, এবং পোস্টেরও কিছু নিয়ম কানুন আছে, যেটা বললেন যে এটা হচ্ছে একটা ঝামেলার জিনিস, আসলেই ঝামেলার জিনিস। আসেন, ফার্স্ট অফ অল, লিঙ্কডইনের সবচেয়ে জনপ্রিয় পোস্টের তালিকায় পঞ্চমে আছে হচ্ছে ব্লগ পোস্ট বা ব্লগিং। ব্লগিং এই জিনিসটা কি, এটা কি আমরা সবাই জানি? ব্লগিং সবাই জানি স্যার ব্লগিং যে ইউটিউবে যে ব্লগ গুলো দেখি না? সেটাই তো। রিটেন ব্লগিং, রিটেন, ওই যে বিভিন্ন বিষয়ে আমরা আর্টিকেল লিখি না? লাইক আমরা যখন আমাদের অ্যাফিলিয়েটের কোর্সটা মানে ক্লাসগুলো করেছি, তখন দেখেছি না বিভিন্ন বিষয়ে লেখালেখি করেছি, ওই যে ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট, এক্স্যাক্টলি। সো এই ব্লগিং পোস্ট, এবং এসব ব্লগ পোস্ট যখন লিখবেন অবশ্যই 1200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। কত ওয়ার্ড? 1200 1200 ওয়ার্ড, এর বেশি যাতে না হয়। এর বেশি হলে হচ্ছে একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা কি, সাধারণত মানুষজন পড়তে চায় না। কারণ এমনিতেই তো আপনি যখন লিঙ্কডইন ইউজ করছেন, লিঙ্কডইনে তো সবাই ব্যস্ত, যেহেতু সবাই চাকরিজীবী, সো মানুষজন তখন পড়তে চায় না। এই কারণে অবশ্যই মাথায় রাখবেন আপনার এই পোস্টটা যাতে 1200 ওয়ার্ডের বেশি না হয়। এখন কথা হচ্ছে, স্যার ইংরেজি কিভাবে লিখবো? আমরা কি ইংলিশে লিখবো না বাংলায় লিখবো? আপনি চাইলে যে কোনো ভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। চাইলে ইংলিশে লিখতে পারেন, চাইলে বাংলায় লিখতে পারেন। যদি মনে হয় যে স্যার আমার পোস্টটা বাংলায় বেশি ভালো হচ্ছে, কিংবা আমি বাংলায় মানুষকে ব্যাপারটা বেশি বুঝাতে পারছি, তাহলে বাংলায় লেখেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছি? কিন্তু স্যার বায়াররা তো বাংলা বুঝে না, মানে হ্যাঁ, লেখা। এখন এই তো, আপনি যদি বাহিরের মানুষকে টার্গেট করেন তাহলে তো চোখ বন্ধ করে ইংলিশ, সেক্ষেত্রে তো স্যার বাংলার কোনো এখানে অপশন নেই। পোস্টের মেন সাবজেক্টটা থাকবে মানে লিঙ্কডইন মানে যে সাবজেক্টের উপর ডিপেন্ড করে ওপেন করছি, সেটা যেরকম ডিজিটাল মার্কেটিং এর উপরেই পোস্ট হ্যাঁ গুলো হ্যাঁ, হবে, এরকম না, এরকম তাই না। না? এর লাইক বাইরে এরকম, তো কোনো পোস্ট হবে না, এর ডিজিটাল বাইরেও চাইলে মার্কেটিং। পোস্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাই লাইক আমি যদি একটু আমার নিউজ ফিডটা দেখাই, দেখেন এই যে ব্যক্তিটা আছে উনি হচ্ছেন বর্তমানে ম্যাথমেটিক্স এর টিচার। ওকে, সো ওনাকে ওনার স্টুডেন্টরা গিফট করেছে, এটাও একটা পোস্ট হতে পারে। তারপর এই যে দেখেন মিনহাজুর রহমান, উনি হচ্ছে একটু ব্র্যান্ডিং নিয়ে কথা বলেছে, এটাও একটা পোস্ট হতে পারে। নাইমুর রহমান, আচ্ছা ছবির ব্যাপারগুলো পরে আসি। এই যে ক্রিয়েটিভিটি একটা পোস্ট দেখতে পাচ্ছি না আমরা, এটাও কিন্তু একটা পোস্ট হতে পারে। দিস ইজ অলসো আ ব্লগ পোস্ট। বুঝতে পেরেছি? জি স্যার। এইটাও একটা স্যার পোস্ট হতে পারে। বাংলায় লেখার পরে এই যে সি ট্রান্সলেশন যেটা আসে, এটা কি সেট করে দিতে হয় না? এটা এটা অটো, এটা অটো, অটো। ওকে, এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের এইচআরদের প্রোফাইলগুলো আমি কেন সবসময় ঘুরতে বলি, কেন? কারণ এইচআরদের প্রোফাইল একটু বেশি ব্লগ টাইপের পোস্ট পাওয়া যায়। এক্ষেত্রে আপনাদের সুবিধা হয় কি, যে আপনারা খুব সহজে অনেক বড় বড় ব্লগগুলা নিয়ে ওখানে আপনার জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। বুঝতে পেরেছি তাহলে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ব্লগ পোস্ট করবে, এই ব্লগ পোস্টে অবশ্যই কিছু নিয়ম আছে। রুল নাম্বার 1, আপনি যেই বিষয়ে এক্সপার্ট, শুধুমাত্র সেই বিষয়ে যদি আপনি লেখেন, তাহলে আপনি বলতে পারবেন এইটা আপনার মতে। কিন্তু আপনি যে বিষয়ে এক্সপার্ট না, সেই বিষয়ে যদি আপনি লিখতে চান, তাহলে কখনোই বলবেন না এটা আপনার মতে, সবসময় বলবেন বিশেষজ্ঞগণের মতে। হয় যদি আপনি ফর এক্সাম্পল আপনি ফুড এন্ড নিউট্রিশন নিয়ে কথা বলছেন, কিন্তু আপনি ফুড এন্ড নিউট্রিশন স্পেশালিস্ট না বা নিউট্রিশনিস্ট না, আপনি অবশ্যই বলবেন নিউট্রিশনিস্টদের মতে, ডক্টরের মতে। কখনো বলবেন না আমার মতে। কেন? কারণ আমাদের দেশে হয়তো বা এটা খুব একটা বেশি প্রবলেম হয় না বা অনেকে দেখেও না, বাট বাইরের দেশে এইটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু, এবং আপনার নামে কেসও হয়ে যেতে পারে। মনে আছে ক্যালক্সের একটা স্টোরি বলেছিলাম? ক্যালক্সের স্টোরিটা মনে আছে সবার? না স্যার।
আমাদের ক্লাসে মনে হয় কি বলছিলেন মনে নাই তো। আমি মানে প্রত্যেক ক্লাসে গেলে এটা এক্সাম্পল দিই তো, এখন মানে এই কারণে একটু আমিও জিজ্ঞেস করিনি বলেছিলাম কিনা। আচ্ছা, ক্যালক্স এই জিনিসটা চিনি কে কে? ক্যালক্স কে কে চিনি? ক্যালক্স চিনি না? আচ্ছা, ছেলেদের মধ্যে দীপিকা পাডুকোনকে চিনি কে কে? হ্যাঁ, দীপিকারে চিনেন কিন্তু ক্যালক্স চিনেন না, এটাই হচ্ছে অবস্থা। ওকে দাঁড়ান, এবার আমি একটু দেখাই, দেখলে এবার চিনে যাবে। Kellogg's Cornflakes. এক্স্যাক্টলি, ক্যালক্স কর্নফ্লেক্স। যেই ক্যালক্সকে এখন আমরা কর্নফ্লেক্স বা হচ্ছে এই জাতীয় জিনিসগুলোতে দেখি, একটা সময় এই ক্যালক্সের মূল ব্যবসা কিন্তু কর্নফ্লেক্স ছিল না। লাইক ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় তখন ওদের মূল ব্যবসা ছিল স্টিম রাইস বা সিদ্ধ ভাত, এবং ওদের প্যাকেটটা ছিল এয়ারটাইট প্যাকেট। এখন এয়ারটাইট প্যাকেটগুলো কি একটু শক্ত হয় না? এয়ারটাইট প্যাকেটগুলো যাতে হচ্ছে কি আপনার বাতাস যেতে না পারে। একদিন হঠাৎ করে অস্ট্রেলিয়ার একটা হাইকোর্টে বলা হলো ক্যালক্সের মালিকের নামে মামলা করেছে ইউএস গভর্নমেন্ট, ইউএস এর একটা বৃদ্ধ মহিলা। তো মালিক তো একটু আশ্চর্য হয়ে গেল এবং বলা হলো সে যদি 6 মাসের মধ্যে কোর্টে হাজির না হয় তাহলে কিন্তু তার কোম্পানি বন্ধ করে দেওয়া হবে। তো তখন তো আর এত এয়ারপ্লেন বা এই জাতীয় সবকিছু হয় না, সে জাহাজে করে 6 মাসের মধ্যে গেছে। এবং এটা কিন্তু বাস্তব ঘটনা, আমরা যারা মার্কেটিং নিয়ে পড়েছি আমাদের কেস স্টাডিতে ছিল এই জিনিসটা। সো এখন যাওয়ার পর ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে ক্যালক্স এর প্রোডাক্ট কি খারাপ, বলছে না। পরে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে ওর প্রোডাক্ট কি ডেট এক্সপায়ার হওয়া, বলে না। বলে তাহলে তুমি ওর নামে মামলা কেন করলা? তখন ওই বৃদ্ধ মহিলা বলল, দেখেন আমার ছেলে হচ্ছে একজন বায়োকেমিস্ট এবং আমার ছেলে ল্যাবে একটা কথা পরীক্ষা করেছে। বলল কি কথা? ক্যালক্সের যে প্যাকেটটা ছিল ওই প্যাকেটের গায়ে লেখা ছিল আপনি যদি এই স্টিম রাইস খান তাহলে আপনি 40 ক্যালোরি গেইন করবেন। কত ক্যালোরি? 40। কিন্তু ওই বৃদ্ধ মহিলার ছেলে ল্যাবে বসে প্রমাণ করেছে যেহেতু ক্যালক্সের প্যাকেটটা হচ্ছে এয়ারটাইট প্যাকেট, এইটা খুলতে 45 ক্যালোরি খরচ হয়। তার মানে ক্যালক্স ওনার সাথে 5 ক্যালোরি জালিয়াতি করছে। এবং ওই সময় ক্যালক্সকে ওই সময়কার সবচেয়ে বড় একটা জরিমানা গুনতে হয়। সো দেখেন বাইরে কিন্তু চুন থেকে পান কষলে মামলা হয়ে যায়। সো এইটা কিন্তু আপনার নামে মামলা হয়ে যেতে পারে। তার মানে যখনই ব্লগ নিয়ে কিছু লিখবেন, যদি ওইটা আপনার এক্সপার্টাইজ ফিল্ড না হয় তখন কি বলবেন? যে বিশেষজ্ঞদের মতে বা ওই রিলেভেন্ট ফিল্ডে যারা বিশেষজ্ঞ আছে তাদের মতে। বুঝতে পেরেছি? আচ্ছা, সেকেন্ড, সাধারণত বড় বড় ইউআরএল গুলো কখনোই সাপোর্ট করে না। এই কারণে সবসময় বিটলি বা bit.to এই জাতীয় জিনিসগুলা যাবেন এবং ইউআরএলটা সবসময় ছোট করে নেবেন, এটা খুব ভালো। বাট এই নিয়মটা নিয়ে আমার একটু মানে সন্দেহ আছে। সেটা হচ্ছে আপনি যদি উইথ মানে বিটলি বা bit.to এদের মাধ্যমে যদি লিঙ্ক ছোট করেন তাহলে অনেক সময় একটা প্রবলেমে পড়তে পারেন, সেটা হচ্ছে আপনি লিঙ্ক কাজই করবেন। সো এই ক্ষেত্রে আমি এটা কখনোই সাজেস্ট করবো না। আমি বলবো যে আপনার লিঙ্কটা যেরকমই আছে, আমরা তো ডেফিনেটলি জানি এসইওর কাজের জন্য ইউআরএল অপটিমাইজ করতে হয়, তাই না? সো আপনার লিঙ্কটা যেরকমই আছে আপনি ওই লিঙ্কটাই দেন। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? এই সবাই আজকে একটু আওয়াজ দিয়ে, আজকে কিন্তু আগেই বলছি থিওরিটিক্যাল জিনিস, পরে ক্লাস নিতে স্যার নিতে আমি ঘুমা যাবো এই কিন্তু। লিংকটা কি মানে যখন পোস্ট করব সেটার লিংক মানে এক্স্যাক্টলি বুঝতেছি না এই এক্স্যাক্টলি, লিংকটা আপনি যখন পোস্ট করবেন লাইক সেই আপনি পোস্টের আমি লিংক। পোস্টের লিঙ্ক, রাইট। ফর এক্সাম্পল মনে করেন হচ্ছে আমি হচ্ছে ইউটিউব থেকে ইউটিউবে গেলাম এবং ইউটিউব থেকে আমি আজকে একটা পোস্ট করব কিভাবে ভালো একজন প্রেজেন্টার হওয়া যায়। সো আমি এখান থেকে ইউটিউবে গিয়ে সার্চ করলাম হাউ টু বি আ গুড প্রেজেন্টার। ওকে, সো আমি এটা সার্চ করে আমি একটা ভিডিও পেলাম, সো মনে করেন এই ভিডিওটা আমি এখন পোস্ট করব। ওকে, সো আমি কি করলাম, এই শেয়ারে গেলাম, শেয়ারে গেলাম, শেয়ারে গেলে আমি লিঙ্কটা কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। লাইক এখানে গিয়ে আমি এটা পেস্ট করে দিলাম। দেখেন
আমার ভিডিওটা চলে আসছে, তাই না? এখন লিঙ্কডইন কি বলে, লিঙ্কডইন বলে এইভাবে ভিডিওটা না দিয়ে আপনি যেটা করবেন, আপনি তো কিছু না কিছু লিখবেন, এরপর বিটলি এটা চলে যাবে। বিটলিতে গিয়ে আপনি আপনার যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা শর্ট করবেন। কিভাবে শর্ট করবেন? আপনি বিটলিতে যাবেন, যাওয়ার পর ওর যে সার্চ বক্সটা আছে এই সার্চ বক্সটা আপনি লিঙ্কটা পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি এই যে এখানে শর্টেন নামে যে কথাটা আছে সেই শর্টেনে প্রেস করবেন। প্রেস করলে এই দেখেন ছোট একটা লিঙ্ক চলে আসছে না? চলে আসছে? জি স্যার। তার মানে এই বড় লিঙ্কটা এখন ছোট হয়ে গেছে, তাই না? কিন্তু রিসেন্ট যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, এই যে বিটলি বলেন বা bit.to বলেন, এগুলো সবই কি থার্ড পার্টি সফটওয়্যার না? এখন এই থার্ড পার্টি সফটওয়্যারের যেই লিঙ্কটা থাকে এই লিঙ্কটাকে আবার অনেক সময় স্পাম লিঙ্ক ধরে নেওয়া হয়। এই কারণে এই জাতীয় সফটওয়্যার বা সাইটগুলো ব্যবহার না করাটাই বেটার। এটা হচ্ছে এই রিসেন্ট ঘটনা অনুযায়ী। ঠিক আছে? আপনি দরকার হলে এই লিঙ্কটা ছোট করেন, যখন কাস্টমাইজ করবেন তখন ছোট করেন, ছোট করে অথবা এই লিঙ্কটাই হুবহু দিয়ে দেন, এটাই বেটার। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে। আরো একটা জিনিস কি বলা হয়, সবসময় একটা থাম্বনেল ব্যবহার করেন। থাম্বনেল কি জিনিস মনে আছে? থাম্বনেল স্যার ওই মানে যে বিষয় নিয়ে ভিডিওটা হবে সেটার হাই রেজুলেশনে এক্স্যাক্টলি। এবার আপনি যদি লেখেন তাহলে, যদি আপনি লেখা লিখেন তাহলে, লেখা লিখলে, লেখা লিখলে ওই যে মনে করেন আমি এখন ক্রিয়েটিভিটি এখানে গেলাম, হ্যাঁ, জাস্ট এক্সাম্পল হিসেবে আমি ধরেন ক্রিয়েটিভিটি এখানে গেলাম, আমি ক্রিয়েটিভিটি পেজে গেলাম। এখন ক্রিয়েটিভিটি পেজে কি অনেক পোস্ট হয় না? অনেক ধরনের পোস্ট হয় না, যেমন এই সেমিনার করতে আসুন, ওই সেমিনার করতে আসুন, কিংবা এই যে এই অভিনন্দন জানাচ্ছে যারা কিনা সাকসেস হয়, এরকম পোস্ট হয় না? এখন মনে করেন এই যে একটা স্টিল পিকচার দেখতে পাচ্ছি, এই স্টিল পিকচারটা কি বলা হয় থাম্বনেল। থাম্বনেলটা থাকলে কি হবে, ফর এক্সাম্পল আপনি আজকে একটা পোস্ট লিখলেন, হাউ টু বি আ গুড এমপ্লয়ার। কি লিখলেন? হাউ টু বি আ গুড এমপ্লয়ার। এখন আপনি কত ওয়ার্ডের মধ্যে লিখবেন? 1200 ওয়ার্ডের মধ্যে লিখবেন না? ডেফিনেটলি 1200 ওয়ার্ডের মধ্যে লিখবেন, হয়তো বা 1200 লিখবেন, না হলে 150 200 এরকম লিখলেন। এখন একটু বলেন তো, হঠাৎ করে এত বড় পোস্ট অনেকে কি পড়তে চাবে? যাবে না। বাট আপনি যদি ওটার মধ্যে একটা সুন্দর করে ছবি দেন, তাহলে কিন্তু আপনি যাদেরকে টার্গেট করে এটা লিখলেন, ফর এক্সাম্পল আপনার টার্গেট হচ্ছে যারা আপকামিং জব হোল্ডার, ওদেরকে টার্গেট করে আপনি লিখছেন হাউ টু বি আ গুড এমপ্লয়। তাহলে কি ওদের মধ্যে যারা যারা আপনার অ্যাকাউন্টে যুক্ত আছে তারা কিন্তু দেখেই বুঝতে পারবে যে না, এই পোস্টটা হচ্ছে আমার উপযুক্ত, তখন কি তারা এই পোস্টটা পড়বে, তাই না? কিন্তু আগে কিন্তু এই পোস্টটা সেই স্কিপ করে চলে যাওয়ার রিস্ক ছিল না। এই কারণে বলা হয় যে আপনি যখন ব্লগিং টাইপের কিছু লিখবেন, যেহেতু ব্লগ লিখলে অনেক ওয়ার্ড ইউজ করতে হয়, অবশ্যই এখানে কি দিবেন, একটা স্টিল পিকচার বা থাম্বনেল দিবেন। বুঝতে পেরেছি? জি স্যার। সবাই বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে স্যার, এই যে এত বড় ব্লগ পোস্ট করব, এটা কখন করব? ভুলেও ভুলেও এই ধরনের পোস্ট সন্ধ্যায় করা যাবে না। কখন করতে হবে? সকালবেলা। কেন? কারণ সন্ধ্যার সময় একটা মানুষ অলরেডি প্রচন্ড রকম ফ্রাস্ট্রেটেড থাকে, অথবা ক্লান্ত থাকে, হয়তোবা তার বসের প্রতি তার খুব রাগ হয়েছে, অথবা তার এইচআর এর প্রতি তার খুব রাগ হয়েছে। এখন তাকে যদি সে যদি মানে সন্ধ্যার সময় এত বড় পোস্ট যদি সে দেখে, সে কিন্তু আপনার নির্ঘাত ব্লক মেরে বসবে। বুঝতে পেরেছি? সো এই ধরনের পোস্টটা কখন করব? ওই যে সকাল 8টা থেকে 10টার যে টাইমিংটা আছে না, সেই টাইমিংটা। ঠিক আছে? জি স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন। বলেন বলেন স্যার। লিঙ্কডইনে আমার প্রোফাইলে কি আমি যে কোনো পোস্ট করতে পারবো? হ্যাঁ, রেলিভেন্ট যে কোনো পোস্ট করতে পারবেন। স্যার ইউটিউব থেকে যে আপনি মানে ইউআরএলটা কপি করে দিলেন, এভাবে দিলে কি হবে না? মানে কি কোনো হবে? সমস্যা হবে না? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কপিরাইট কোনো প্রবলেম নাই? না, আপনার লিঙ্কডইনে এই ধরনের কোনো সমস্যা হবে না কখনো। ঠিক আছে? লিঙ্কডইনে এই ধরনের কোনো সমস্যা হবে না, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। স্যার লিঙ্কডইনে কি আমার পার্সোনাল পিকচার দিয়ে পোস্ট করতে পারবো? আসতেছি, মানে আমার নিয়মও পিকচার আছে, দিয়ে? পিকচারের বিশাল এক নিয়ম আছে, দেখাবো একটু পরে, আসতেছি। ওই যে বললাম না যে 6 ধরনের পোস্ট হবে, ওটার মধ্যে পিকচারেরও একটা সিস্টেম আছে, আমি আসতেছি একটা একটা করে।
স্যার ওকে এই পোস্টটা যে দেখালেন যে ব্লগ পোস্টে যে পিকচার, এটা কি ক্যানভা দিয়ে করতে হবে এবং এটার মাপ আছে, সাইজ আছে? সাইজ সেভাবে ম্যাটার করে না, আপনি যদি চান ক্যানভা দিয়েও করতে পারেন, আপনি যদি ফটোশপে পারেন ফটোশপ দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ওইটা হাই রেজুলেশন থাম্বনেল ক্যাটাগরি হলেই হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? স্যার, এই ইউআরএল নিয়ে আরেকটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, যে কোনো প্রশ্ন বলেন। ইউআরএল ফেসবুক কিংবা লিঙ্কডইন যাই হোক, ওখানে যখন প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে তো দিতে হয়। আরেকটা আছে ইউজার নেম, তো ইউআরএলটা ইউজার নেমে হয় কেন, মানে সেটা আমি এটা একটু ক্লিয়ার হতে চাচ্ছি। আচ্ছা, এটার মূল রিজন হচ্ছে এটা বলতে পারেন এসইওর একটা গোল্ডেন রুল, যাতে এক্সাক্ট আপনার নাম লিখলে, ফর এক্সাম্পল আমার নাম হচ্ছে ফরহাদ হাসান, এখন অনেক ফরহাদ হাসান আছে তাই না? এখন এই ইউজার নেমটা যদি শুধুমাত্র ইউআরএল এ থাকে, তাহলে কেউ যদি শুধুমাত্র আমার নামটা লিখে তাহলে কিন্তু এক্সাক্ট সে আমার আইডিটাই পাবে, আর বাকি যে নামগুলো আছে সেগুলো তো আমার নামের পরে আসবে। এই কারণে বলা হয় এটা আপনার ওয়েবসাইট হোক বা ফেসবুক আইডি হোক কিংবা ইউটিউব চ্যানেল হোক, সবসময় যে মানে ইউজার নেম যেটা আছে বা কিওয়ার্ড যেটা আছে সেটাকে সবসময় ইউআরএল এ রাখতে হবে। ইউআরএল, রাইট। স্যার যদি প্রফেশনালি মানে ফেসবুক কিংবা লিঙ্কডইন এর মানে অ্যাড্রেস দিতে হয়, তাহলে ইউজার নেমটাই তো শো করতে হবে, দিতে হবে। ইউজার নেম, রাইট রাইট, ইউজার নেম দিলেই তো সেটা ইউআরএল এও তো একই থাকবে, ইউআরএল আসবে, এক্স্যাক্টলি, ঠিক আছে? আর ওখানে যে ওই ফার্স্ট নেম লাস্ট নেম ওইটা জাস্ট ক্রিয়েট করার সময় দেওয়া, ওইটা ক্রিয়েট কোনো করার ই জন্য, না। এক্স্যাক্টলি, ওটা জাস্ট ক্রিয়েট করার জন্য। সো হচ্ছে তাহলে আমরা ব্লগ পোস্টটা তো সবাই বুঝতে পারছি তাই না? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর ব্লগ পোস্ট কারো কোনো কোশ্চেন? আমি কি সেকেন্ডটা যাব? স্যার এই ব্লগ পোস্টে ওই কথা লিখতে হবে 1200 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না, আর না অ্যাট্রাকটিভ করার জন্য পিকচার ইউজ করা পিকচার যেতে দিতে পারে। হবে, এর বাইরে এক্স্যাক্টলি। আর হচ্ছে যদি কারো থেকে কোনো পোস্ট আপনি কপি পেস্ট করেন, অবশ্যই তার রেফারেন্স দিয়ে দিবেন, ঠিক আছে? যে আপনি এই সোর্স থেকে পোস্টটা কপি পেস্ট করেছেন। সেটা ইউটিউব হলে ইউটিউব হতে পারে, সেটা যদি কোনো ওয়েবসাইট হয় ওয়েবসাইট হতে পারে। মোট কথা আপনি যার থেকে এই পোস্টটা নেন না কেন তার রেফারেন্সটা দিয়ে দিবেন। এটা অন্য কারো আইডি থেকে হলে সেটাও হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু বিষয়টা ক্লিয়ার করে জানাতে হবে, অন্যটা নিজে বিষয়টা জানাতে হবে করে চালানো যাবে না। রাইট, এক্স্যাক্টলি। যেটা ফেসবুকে আমরা খুব বেশি করি, যখন দেখি কারো খুব একটা পিকচার ভালো আসছে ওটাকে আমরা প্রথমে ক্রপ করি, ক্রপ করার পর স্ট্রেচে দিয়ে দিই, কারণ ক্রেডিট দেওয়ার জায়গা নাই, কেউ আপনাকে কিছু জিজ্ঞাসা করবে না, কিন্তু লিঙ্কডইনে এটা করা যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এবার আসি স্যার আমার একটা কোয়েশ্চেন। বলেন বলেন বলেন। স্যার আমরা যে গিগ পোস্ট করব সে কিভাবে করব একটু দেখাই দিলে মনে ভালো। ওটা ওই যে Fiverr এর আপওয়ার্কের gig। ক্লাস হবে না, আপওয়ার্কের ক্লাসে সব দেখে দিব, সমস্যা নেই। যদি আপওয়ার্কে কোনো গিগ নাই, বাট এই জিনিসটা আমার মাথায় আছে, ওটা আমি দেখা দিব আপনাকে। সো এবার আসেন ইন্ডাস্ট্রি নিউজ এন্ড রিসার্চ। সেকেন্ড যে লিঙ্কডইনের জনপ্রিয় যে সেক্টরটা আছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি নিউজ এন্ড রিসার্চ। আচ্ছা, এইখানে কি ধরনের পোস্ট হতে পারে? যে কোনো কোম্পানির কেস স্টাডি হতে পারে, বর্তমানে ইন্ডাস্ট্রির কারেন্ট সিচুয়েশন হতে পারে। ইনফ্যাক্ট আপনি যদি মনে করেন যে বর্তমানে যারা গ্রাজুয়েশন করে বের হচ্ছে তাদের স্যালারি রেঞ্জ কিরকম হচ্ছে, যারা পোস্ট গ্রাজুয়েশন করে বের হচ্ছে তাদের স্যালারি রেঞ্জ কিরকম হচ্ছে, এই নিয়ে আপনি লেখালেখি করতে চান, সেটাও হতে পারে। ইভেন দো আপনি যদি এটা বলতে চান যে কোভিড হওয়ার পরে কোন কোন সেক্টরগুলো খুব বেশিভাবে বুম ব্লাস্টিং করছে, আমাদের দেশে খুব বেশিভাবে গড়ে উঠেছে, কোন সেক্টরগুলো হচ্ছে কি একদমই নিচে নেমে গিয়েছে, বা বর্তমানে খুব রিস্ক ফ্যাক্টরে কোন কোন সেক্টরগুলো আছে, এটা নিয়ে যদি লেখেন, এইটাও কিন্তু ইন্ডাস্ট্রি নিউজ এন্ড রিসার্চ রিলেটেড পোস্ট। এখন এই পোস্টে একটা বিশেষ সুবিধা আছে কি জানেন? মনে করেন আপনার প্রোফাইলে কোনো এইচআর অ্যাড আছে, এখন আপনি একজন ফ্রেশার, এখন আপনি যখন এই ধরনের পোস্ট করবেন, ওই এইচআর এর কাছে কিন্তু আপনার নামে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয়। মনে হয় হয়তোবা ছেলেটা বা মেয়েটা জবে নাই, কিন্তু ও প্রফেশনালি চিন্তা করতে পারে, ও ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করতে পারে, তার মানে ওকে যদি আমি জবে নেই তাহলে কিন্তু ও আমার অফিসের জন্য একটা অ্যাসেট হতে পারে। মিথ্যা বলবো না, সত্যি বলতে আমি নিজেও মাঝে মধ্যে এভাবে ইমপ্রেশন পোস্ট তৈরি করেছিলাম যখন আমি চাকরি জীবনে একদম প্রথম দিকে ছিলাম। সো এই ধরনের পোস্টগুলো আসলে আমাদের ইমপ্রেশন তৈরি করার ক্ষেত্রে খুব
মানে সাহায্য করে। আমরা যদি একদম 2 নাম্বার বা 3 নাম্বার স্লাইডটা যায়, যখন আপনাদের স্লাইড দিয়ে দিব, দেখেন একটা কথা বলছে না, ইওর ইনসাইটস আর ইনক্লুডেড ইন ইউর লিঙ্কডইন প্রোফাইল। এর মানে কি? ইনসাইট মানে কি? আপনার আচার ব্যবহার চিন্তা, যেই ওয়েটা দিয়ে আপনি এক্সপ্রেস করেন, এটা কিন্তু আপনার লিঙ্কডইন প্রোফাইল এবং লিঙ্কডইনের পোস্টের মাধ্যমে বোঝা যায়। সো এই কারণে আপনারা চাইলেই এই ইন্ডাস্ট্রি নিউজ এন্ড রিসার্চ রিলেটেড পোস্টগুলো দিতে পারেন। এতে করে কিন্তু মানুষজন খুব বেশি আপনাকে প্রফেশনাল ভাববে। এখন কথা হচ্ছে, স্যার কেস স্টাডি কই পাবো, তাই না? এই এই ধরনের ইন্ডাস্ট্রি নিউজ নিয়ে রিসার্চ করা আছে, এই ধরনের কেসগুলো কই পাবো? কিচ্ছু করা লাগবে না, সিম্পলি আপনি একটু ইউটিউব ঘাটেন, দেখবেন এই ধরনের কেস স্টাডি নিয়ে অনেক চ্যানেল আছে। বাংলাদেশে এই ধরনের কেস স্টাডি নিয়ে কাজ করে কে, নাম জানা আছে? নাম জানা আছে? এই জি, রিসোর্স সহ কিন্তু দিয়ে দিতেছি, কিন্তু রিপ্লাই না দিলে কিন্তু রিসোর্স দিব না। বাংলাদেশে এই ধরনের জিনিস নিয়ে কাজ করে কে? স্যার জানা নাই। আচ্ছা, সমস্যা নেই, কিন্তু এটা তো বলতে হবে। বাংলাদেশে এই ধরনের নিয়ে কয়েকজন কাজ করে, আমি একটু ইউটিউবে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে করে আপনারা শেয়ার করতে পারেন। লাইক ফার্স্ট অফ অল, আপনারা চিনবেন ডেফিনেটলি এনায়েত চৌধুরী, সবাই চিনেন না? এনায়েত চৌধুরী, এই ব্যক্তিটাকে সবাই চিনেন? স্যার চিনতে পেরেছি। উনি আছেন, উনি হচ্ছেন, ওনার চ্যানেলগুলো যদি আপনারা দেখেন, দেখবেন প্রচুর পরিমাণে আপনি রিসোর্স পাবেন। বিভিন্ন পলিটিক্যাল ইস্যু বলেন, ইন্ডাস্ট্রিয়াল ইস্যু বলেন, শেয়ার মার্কেট বলেন, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর শেয়ার মার্কেট। এই ধরনের পোস্টগুলো খুব বেশি আপনার ইমপ্রেশন তৈরি করবে। সো শেয়ার মার্কেট নিয়েও তার অনেক ধরনের কিছু দেখতে পারবেন। তারপর হচ্ছে পিনাকি ভট্টাচার্য, এই নামে একজন ভদ্রলোক আছেন। রাজনীতি নিয়ে যদি কারো খুব ইন্টারেস্ট থাকে, ওনার চ্যানেলগুলো দেখতে পারেন। সো এরা কিন্তু বাংলাদেশে খুব বেশি রিসার্চ বেস কাজ করে, ঠিক আছে? সো আপনারা চাইলে এই সব চ্যানেল থেকে আপনি একটা স্ট্যাটাস বানাতে পারবেন না? একটা ভিডিও দেখলে বানানো যাবে। এই যে দেখেন পিনাকি ভট্টাচার্য, যার নাম বলেছিলাম। সো আপনারা কিন্তু খুব সহজেই, মানে পলিটিক্যাল ইস্যুগুলো দরকার নেই, বাট পলিটিক্যাল ইস্যু বাদে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই আপনারা ব্লগ পোস্টের মধ্যেও বলেন বা ইন্ডাস্ট্রি নিউজ রিসার্চে বলেন, আপনারা কিন্তু দিতে পারবেন। বুঝতে পেরেছি সবাই? জি। আচ্ছা, সো নেক্সট টপিকে যাওয়ার আগে একটু বলিনি আপনাদের কাছে কি আজকের টপিকটা খুব বেশি কঠিন লাগতেছে? আমাকে একটু সবাই একটু আওয়াজ দিন, কারণ আজকে কেন জানি অন্যান্য দিন আপনাদের খুব মানে একটা রেসপন্সিভ হয়ে থাকে, বাট আজকে দেখি সবাই চুপচাপ। কঠিন লাগতেছে নাকি বোরিং লাগতেছে, একটু আমাকে বললেন। না স্যার, আমরা সবাই কঠিন বোঝার না, চেষ্টা করতেছি থিওরিক্যাল যে তো এই জন্য এটা আর কি। কি। আচ্ছা আচ্ছা, আর আপনারাও চুপচাপ থাকলে দেখবেন আমি ঘুমাই গেছি কিন্তু। না ভাইয়া, চুপচাপ না, আসলে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আছি তো সবসময় আনমিউট করে রাখি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। সো এটা গেল আমার দুইটা ওয়ে। এইবার আসেন, এইটাও কিন্তু আমরা দিব সকালবেলা, দ্যাট মিনস সকাল 8টা থেকে সকাল 10টার মধ্যে। এইবার যেই দুইটা পোস্টের কথা বলবো, এই দুইটা পোস্ট হচ্ছে লিঙ্কডইনের সবচেয়ে বেশি কুইক ফিডব্যাক পাওয়ার মতো, এবং এই দুইটা পোস্ট যদি আপনি রেগুলার বেসিসে মেনটেন করেন, আমি ধরে নিলাম আপনি আর কোনো পোস্টে মেনটেন করেন না, শুধুমাত্র এই দুইটা পোস্ট মেনটেন করেন, তাহলেও কিন্তু আপনার বেশ ভালো একটা ইমপ্রেশন তৈরি হবে। এর মধ্যে একটা হচ্ছে এন ডেপথ হাউ টু এন্ড লিস্ট স্টাইল পোস্ট, এবং আরেকটা হচ্ছে আপনার কুইক টিপস। এখন এই যে কুইক টিপস আছে যেটা, সেটাকে আমরা বলে থাকি আফটার জব পোস্ট, আর এই যে এনলিস্ট যেটা, এইটাকে আমরা বলে থাকি বিফোর জব পোস্ট। কি বলে থাকি এটাকে আমরা? বিফোর বিফোর জব পোস্ট, আর পরেরটাকে আমরা বলি হচ্ছে আফটার জব পোস্ট। এখন এই বিফোর জব আর আফটার জব আবার কি জিনিস? ফার্স্ট অফ অল, একজন ক্যান্ডিডেট সে একটা জবে যাওয়ার আগে নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে, পড়াশোনার বাদেও তার কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলাতে ইনভলভ হওয়া দরকার, সে যখন একটা ইন্টারভিউ বোর্ডে যাবে সে কিভাবে যাবে, তার ড্রেস আপটা কিরকম হবে। লাইক ছেলেদের ক্ষেত্রে আমরা একটা জিনিস খুব ভুল করে থাকি মাঝে মধ্যে, আমরা ছেলেরা দুইটা জিনিস, এর মধ্যে একটা আমি নিজেও করছি এবং নিজে ওটার জন্য সাফার করছি। সেটা কি? সেটা হচ্ছে আমরা যখন ড্রেস আপ নিয়ে যাই, আমরা করি কি, শার্টের দিকে আমাদের খুব বেশি নজর থাকে, বাট আমাদের যে প্যান্টটা থাকে প্যান্টের দিকে আমাদের একদম নজর থাকে না। ইভেন দো আমরা শার্ট আর প্যান্ট দুটা হতে হয় কন্ট্রাস্ট, অনেকে ফুল মানে স্যুট পরলে স্যুট শার্ট প্যান্ট তিনটে একসাথে ম্যাচিং করে পরে, এই টাইপের কিছু করা যাবে না। দেন লম্বা জুতা পরে যাওয়া যাবে না, আপনার জুতা যাতে ওই যে যাদের একটু মাটির সাথে মানে ঘষা দিয়ে দিয়ে হাঁটার অভ্যাস আছে, এই ধরনের অভ্যাস একদমই ত্যাগ করতে হবে।
এছাড়াও আমাদের আরেকটা যেটা বললাম যে যেটাতে আমি নিজেও সাফার করছি, আমাদের মোজাগুলো যেটা হয় ব্যবহার করতে করতে মাঝে মধ্যে ছিঁড়ে আঙ্গুল বের হয়ে যায়, হয় না এরকম? হয় জি স্যার, হয়। হয় এবং আমরা ইন্টারভিউ দিন ওই মোজাটাই পরে যাই কেন জানি। আমার নিজের দারাজে একটা ইন্টারভিউ ছিল, দারাজের ধানমন্ডি হাব যেটা ছিল, এখন আছে কিনা আমি জানি না। আমার একটা ইন্টারভিউ ছিল, এখন আমি আর কোনো মোজা পাচ্ছি না, সো সামহাও আমার এরকম একটা মোজা আমি পরে গেছি। এখন ওদের ইন্টারভিউ প্রসেসটা হচ্ছে আপনাকে নিচে থেকে জুতা খুলে উপরে যেতে হবে, জুতা খুলে আপনার সেকেন্ড ফ্লোরে যেতে হবে, পুরোটা কার্পেট করা আর কি। এই যখন জুতা খোলার কথা বলছে তখনই আমি ধরা খেয়ে গেছি। সো এই জিনিসগুলা মেনটেন করতে হবে। এই যে এই রিলেটেড যে টপিকে আপনি একজনকে পরামর্শ দিতে পারেন কিংবা ব্লগ টাইপের লেখা লিখতে পারেন, এগুলাকে বলা হয় বিফোর জব পোস্ট। লাইক একজন এমপ্লয়ি কিভাবে ইন্টারভিউ বোর্ড ফেস করবে, পড়াশোনার পাশাপাশি তার কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকা উচিত, সে কিভাবে নিজেকে গ্রুম আপ করবে একটা জবের জন্য, কেরিয়ার এন্ড লাইফ হ্যাকস যেটাকে আমরা বলে থাকি, এগুলাকে বলা হয় কি বিফোর জব পোস্ট। আর এরপর একজন এমপ্লয়ি চাকরি হয়ে গেছে, এখন সে কিভাবে অফিস পলিটিক্স মেনটেন করবে, কিভাবে অনেক প্রেশারের মধ্যে থাকলেও সে নিজেকে শান্ত রাখবে, কিভাবে একটা স্মাইলি ফেস রাখবে, কিভাবে তার সফট স্কিল যেগুলোকে বলে থাকি আমরা, লাইক লিডারশিপ করা, মোটিভেট করা, তারপর হচ্ছে টিম নিয়ে কাজ করা, এই কাজগুলা সে কিভাবে করবে, এইগুলাকে বলা হয় কুইক টিপস কিংবা আফটার জব পোস্ট। দেখেন তো এই যে দুটো জিনিস বুঝতে পেরেছেন কিনা? একটু আমাকে বলেন কোন একজন জি। দুটো জিনিস বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই পোস্টটা কখন দিব? সকালবেলা না, এই বিকেলে। পোস্টটা দিবেন বিকেল বেলা। কেন? কারণ এই ধরনের পোস্ট হচ্ছে মানুষকে খুব বেশি রিল্যাক্স করে। লাইক আপনি মনে করেন আজকে একটা কাজ করলেন, 5 মিনিট পরে যদি এটার রেজাল্ট পেয়ে যান, আপনার কি খুব ভালো লাগবে না? ডেফিনেটলি ভালো লাগবে না Yes. এটা করতে? এখন এই ধরনের পোস্টের রিঅ্যাকশনই হচ্ছে এরকম যে আপনি যেটা মানে ইয়ে করবেন, কাজ করবেন, সেটার খুব দ্রুত রেজাল্ট আসে। এই কারণে এই ধরনের পোস্ট আমরা করব বিকেল বেলা, যখন একটা মানুষ হয়তো বা সারাদিন অফিস পলিটিক্স এর কারণে সে খুব বেশি আপসেট। ওই সময় আপনি একটা পোস্ট দিলেন কিভাবে অফিস পলিটিক্স মেনটেন করা যায়, এখান থেকে কি সে দু একটা জিনিস শিখে ফেলতে পারবে না? সো সবসময় মাথায় রাখবেন এই ধরনের পোস্টগুলো এই কারণে বলা হয় বিকেলের দিকে করতে। আর তাছাড়া এগুলো খুবই শর্ট হয়, পয়েন্ট দিয়ে দিয়ে 10-12টা পয়েন্ট দিয়ে এক একটা পোস্ট হয়। সো এই ধরনের পোস্টগুলো মানুষ দেখতেও খুব পছন্দ করে। এবং এই 3 নাম্বার এবং 4 নাম্বার যে দুইটা ক্যাটাগরি, এগুলো হচ্ছে লিঙ্কডইনের সবচেয়ে বেশি জনপ্রিয় পোস্ট। বুঝতে পেরেছি? জি ওকে, স্যার। এইবার আসি ছবি বা ফটো সংক্রান্ত বিষয়। একটু বলেন তো আমাকে, কোন একজন লিঙ্কডইনে কি বিয়ের ছবি দেওয়া যায়? না। দেওয়া না যাবে না। স্যার। এখন বিয়েটা যদি আপনার বসের হয় হ্যাঁ, তাহলে দেওয়া তাহলে যাবে দেওয়া যে যায়। ওখানে তাহলে দেওয়া যায়। আর মানে যদি না দেন তাহলে নেক্সট 2-3 বছরে কিন্তু আপনার কোনো প্রমোশন হবে না, এটা কনফার্ম থাকে। তাহলে কথা হচ্ছে কিভাবে দিতে হবে? বসের বিয়ের মানে যে মনে করেন বিয়েতে বসে যে মুরগির রানটা চাবাচ্ছেন এটার ছবি দিব না, এই যে একদম শেষে গেলে সবাই একসাথে দাঁড়িয়ে একটা গ্রুপ ফটো তোলেন না, গ্রুপ ফটো তোলেন, জি জি। যে হ্যাঁ স্যার ওই স্টেজে যে ছবিটার মধ্যেই ওই ছবিটাই দিবেন এবং তাকে একটা উইশ করবেন যে আপনার আপকামিং লাইফের জন্য শুভেচ্ছা এই বলে। ঠিক আছে? সো এই টাইপের ছবিগুলা দিবেন। এখন কথা হচ্ছে স্যার আমি চাচ্ছি আমার নিজের পার্সোনাল কিছু ছবি দিতে। এখন পার্সোনাল ছবি বলতে মনে করেন আপনি একটা সেমিনারে গেলেন, সেমিনারের ব্যানারের সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুলি, সেলফি তুলি। হ্যাঁ, দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট একটা বিষয় মাথায় রাখবেন, ওই সময় আপনি যাতে কোনো ক্যাজুয়াল গেটআপে না থাকেন। পার্সোনাল ছবি যদি দিতে হয় অবশ্যই ফরমাল গেটআপের ছবি দিতে হবে। এছাড়া দেওয়া যাবে না। লাইক আপনি দেখবেন বাংলাদেশে যারা বড়, বড় মানুষ আছে ওরা অফিসের সেমিনারের ছবি দিবে হচ্ছে গিয়ে লিঙ্কডইনে আর পিকনিকের ছবি দিবে হচ্ছে ফেসবুকে। এইটাই কিন্তু নিয়ম। আপনি কিন্তু অফিসের পিকনিকের ছবি লিঙ্কডইনে দিতে পারবেন না। হ্যাঁ, দিতে পারবেন। কোনটা জানেন? ওই যে পিকনিকের মধ্যে মুরব্বীরা শুরুর দিকে একটা ভাষণ দেয় না? বড়, বড় মানুষজন আসে। ওই ছবিটা তুলে আপনি লিঙ্কডইনে দিতে পারেন। বাট অন্য কোনো পার্সোনাল ছবি দেওয়া যাবে না। মানে বুঝতে ভদ্রতা পেরেছি? বজায় রেখে। একদম ভদ্রতা বজায় রেখে। এবং ওই যে আমি একটা কথা হয়তোবা আপনাদের বলেছি কিনা আমি জানি না। বিভিন্ন জবের ক্ষেত্রে এপ্লাই সময় যে বলে না যে আপনার সোশ্যাল মিডিয়ার লিংক দেন। ওই সময় কিন্তু জি, ভুলেও জি। কেউ আজকে থেকে আর ফেসবুকের লিংক দিবেন না। কিসের লিংক দিবেন? লিঙ্কডইন। লিঙ্কডইনের লিংক দিবেন। লিঙ্কডইন। কারণ এইটা কিন্তু একটা আচ্ছা ভাইয়া, সাইকোলজিক্যাল এক্সাম।
যে আপনি লিঙ্কডইনে ইউজ টু কিনা এটা দেখার জন্য। ভাইয়া জি। এই লিঙ্কডইনে কি মানে আপনার আমেরিকার অ্যাপল কোম্পানির আপনার যেমন পডকাস্ট হুম, হুম, যে সঙ্গীত শিল্পগুলো আছে, হ্যাঁ? হুম, 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 এই ওইসব বায়াররাও কি এখানে পাওয়া যায়? সার্চ দিলে কি আসে? আসবে, বেশ কিছু আসবে। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? ওই যে আপনি দেখবেন যে একটা ফিল্টার আছে, নাম হচ্ছে কোম্পানি। ওই জি। ফিল্টারটা দিয়ে আপনি ফিল্টারিং করে দেখতে পারবেন। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? স্যার কোথাও ঘুরতে যাওয়ার ছবিও তো দেওয়া যাবে না, তাই না? না, 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 না। লিঙ্কডইন। ওইটার জন্য আপনার Instagram আছে, ওইটার জন্য আপনার Facebook আছে। কি দরকার LinkedIn এ দেওয়া? ওইটা LinkedIn এ দেওয়ার কোনো মানে দরকারই নেই। লিঙ্কডইন আসলে পুরাটাই একটা মানে পুরোটাই প্রফেশনাল প্রফেশনাল। সেক্টর এক্সাক্টলি, পুরাই। এক্সাক্টলি। ঠিক আছে? সো ফটোর ব্যাপারটা বুঝতে পেরেছি। ইভেন দো যে অনেক সময় হয় না কলিগরা আমাদেরকে ট্রিট দেয়, ওই ট্রিটের সময় একদম মানে ভদ্রভাবে বসা থাকে। বার্গারে কামড় না দিয়ে, মনে করেন বার্গার খাচ্ছে, বার্গারে কামড় না দিয়ে সবাই বার্গারটা সামনে রাখছে, একটা ছবি তুললেন, লিখে কলিগ যদি মনে করেন যে উপলক্ষে ট্রিট দিল, ফর এক্সাম্পল তার প্রমোশন হয়েছে, বলে দিবেন আপনার আপকামিং লাইফের জন্য শুভকামনা রইল। বাট বার্গারে যাতে কামড় না পড়ে আগেই বলে স্যার রাখবেন। তাহলে টেবিলে কিন্তু এটা ওয়েটার বুঝবেন না। খাবার দেওয়ার আগে পিকচারটা উঠাইতে এক্স্যাক্টলি, হবে। এক্স্যাক্টলি, এক্সাক্ট এই সেই মোমেন্টটা। বাট পিকচারটা আপলোড করা এই যেতে পারে পিকচারটা আপলোড করতে পারবে। রাইট, খাবার এক্স্যাক্টলি, আসার আগে। রাইট। ওকে, সো এই ছিল মোটামুটি লিঙ্কডইনের মানে কন্টেন্ট গুলা কিভাবে কি করবেন। এর পাশাপাশি বাকি যে জিনিসগুলো আছে এই স্লাইডটা আমি দিয়ে দিব, ওই জিনিসটা দেখলে আপনারা বুঝবেন। এখন যদি একটু র্যাপ আপ করি, লাইক কন্টেন্ট লেখার সময় কি করতে হবে বা কিভাবে কি করতে হবে, এই বিষয়গুলো যদি র্যাপ আপ করি। ও আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কোম্পানি আপডেট। কোম্পানি আপডেট বলতে কি বোঝাচ্ছি, কোম্পানি আপডেটের সময় একটু কেয়ারফুল থাকবেন। হ্যাঁ, মনে করেন আজকে আপনি একটা মিটিং করছেন, মিটিং এ বললো আপনার কোম্পানিতে নতুন একটা প্রজেক্ট নিতে যাচ্ছে। এখন আপনি ওই প্রজেক্টটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন কিনা এইটা আগে কনফার্ম হয়ে নেবেন। অনেকে যেটা করে কনফার্ম না হয়ে শেয়ার করে ফেলে। এখন এইটা কনফার্ম না হয়ে শেয়ার করলে সমস্যাটা কি, আপনার কম্পিটিটর কিন্তু অলওয়েজ আপনার উপর নজর রাখে না, সে কিন্তু জেনে যাবে, সে কিন্তু সেম ক্যাটাগরির প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে মার্কেটে চলে আসবে। সো ডেফিনেটলি কোম্পানি আপডেটের হিসাবটা রাখবেন, মানে শেয়ার করবেন, বাট অবভিয়াসলি কিভাবে আগে বুঝে নেবেন যে ওটা শেয়ার করা যাবে কি না। এবং আরো একটা বিষয় একটু আপনাদেরকে বলে রাখি, যে মনে করেন আজকে আপনি একটা জব লিভ করছেন, আপনি রিজাইনিং লেটার দিয়ে দিয়েছেন, আপনার হাতে কি এখন কি 1 মাস আগে রিজাইনিং দিতে হয় না? এখনো আপনার হাতে 30 দিন আছে। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে কি ওই কোম্পানির কোনো আপডেট কি আমি এখানে পোস্ট করব? ডেফিনিটলি পোস্ট করবেন। কেন? কারণ এইটা আপনার একটা ইমপ্রেশন তৈরি করবে। আপনি যখন যেই জবেই থাকেন না কেন আপনি বেশ লয়াল। ঠিক আছে? সো কোম্পানি আপডেটটাও মাঝে মধ্যে দিতে হবে। এই ছাড়া এবার যদি আমরা একটু র‍্যাপ আপ করি, আমরা বলেছিলাম হচ্ছে ডেফিনিটলি একটা কনটেন্ট লিখতে গেলে আপনার আই ক্যাচি ভিজুয়াল ইমেজ থাকতে হবে। এবং আরো একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যেই বিষয়টা নিয়ে লিখবেন, এটা হতে পারে ব্লগিং, হতে পারে কোনো কুইক টিপস, কিংবা হতে পারে কোনো ইন্ডাস্ট্রি, ওইটার যাতে একটা রিয়াল টাইম ভ্যালু থাকে। লাইক এখন যদি আমি গ্রামোফোন নিয়ে লিখি, দেখবেন এই গ্রামোফোন নিয়ে লিখলে কিন্তু এখনো একটা ক্লাস অফ পিপল আছে যারা কিন্তু এন্টিক পিস হিসেবে গ্রামোফোন রাখে। গ্রামোফোন তো আমরা সবাই চিনি নাকি? কলের গান চিনি না আমরা সবাই? জি স্যার। জি সো গ্রামোফোন রাখে। কিন্তু এখন যদি আমি বসে নোকিয়া N8 নিয়ে লিখি, যদিও একসময় সবার ড্রিম ফোন ছিল নোকিয়া N8, কিংবা বলতে পারেন যে এখন আমাদের অন্যান্য যে কোম্পানিগুলো যেরকম, সেরকম কিন্তু একটা সময় নোকিয়া বেশ লোভনীয় একটা কোম্পানি ছিল। সো আমি যদি নোকিয়া N সিরিজের মোবাইলগুলো নিয়ে একটা ব্লগ লিখি, ওটা লিখলে কি কোনো রিয়াল টাইম ভ্যালু পাবো আমরা? আমরা না কিন্তু স্যার। রিয়াল টাইম ভ্যালু পাবো না। সো সবসময় কন্টেন্টটা এরকম রাখতে হবে যাতে ওটা কি করে, ওটা একটা রিয়াল টাইম ভ্যালু থাকে। ওকে, আর আরেকটা বিষয় একটু বলে রাখি, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিঙ্কডইনে কেউ যদি আপনার পোস্টে কমেন্টস করে, শুধুমাত্র লাভ রিয়েক্ট দিয়ে চলে আসবেন না, অবশ্যই ওটার রিপ্লাইতে তাকে থ্যাঙ্কস বা ওয়েলকাম জানিয়ে আসবেন। ওকে, বিকজ লিঙ্কডইন সবসময় কিন্তু কি টু ওয়ে কমিউনিকেশন। আচ্ছা, এখন একটা বিষয়, এই লাস্ট পয়েন্টটা আমি প্রায় সময় স্টুডেন্টকে বলি না। কেন? কারণ একটা সময় বলতে গিয়ে ওনারা হচ্ছে এটার মিসইউজ করে ফেলছে। বাট আপনাদেরকে জাস্ট আমি একটু বলে রাখি, আমার মনে হয় আপনারা এটার মিসইউজ করবেন না বা এটার ভুল প্রয়োগটা করবেন না। সেটা কি, লিঙ্কডইনে আপনি যদি খুব স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলেন, তাহলে আপনার সাথে আরেকটা মানুষের খুব দ্রুত একটা ভালো রিলেশনশিপ তৈরি হয়। ওকে, এখন আমাদের দেশে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথার একটা ভুল প্রয়োগ আছে। কেউ যদি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, আমরা যতই বলি যে আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা পছন্দ, আমরা নিতে পারি না। এরকমটা হয় না?
জি স্যার। কেউ একজন স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছে আমার সাথে, আবার আপনার সাথেই দেখা গেল হয়তো বা বলছে, আপনি 2 মিনিট আগে বলছেন যে আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা পছন্দ করি, এখন ওই বেচারি স্ট্রেট ফরওয়ার্ড বলে বসছে, আপনি বললেন এই লোকটা বেয়াদব। সম্পর্ক ডেফিনেটলি শেষ। হয়, সম্পর্কই জি শেষ। স্যার। বাট এখন একটা বিষয় মাথায় রাখতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড কথা মানে বেয়াদবি না। মানে আপনি যদি স্ট্রেট ফরওয়ার্ড কথাটা এরকম ভাবে বললেন যে একটা মানুষের মনে কষ্ট লাগলো বা একটা মানুষ এতে কষ্ট পেল, তাহলে কিন্তু ওই কথাটা শুধুমাত্র স্ট্রেট ফরওয়ার্ড কথা রইলো না, ওটা কিন্তু মানুষের মনে আঘাত দেওয়া হয়ে গেল। এই কারণে মাথায় রাখবেন কথাটা কিভাবে লেখা যায়। আমি আমার একজন ডিবেট ইনস্ট্রাক্টরের নাম বলি। উনি কোনোদিন আমাদের বলতো না যে তোমাকে দিয়ে ডিবেট হবে না বা অথবা তোমার ডিবেটটা হচ্ছে না। উনি সবসময়, মিস্টার জো ওনার নাম আর কি, উনি সবসময় বলতো কি যে এই জায়গাটা ভালো হয়েছে, এখানে আরো কিছু ভালো করার সুযোগ আছে। এবং উনি এভাবে বলতো, আই এম অ্যাফ্রেড ফরহাদ ইউ ক্যান ডু সামথিং মোর বেটার। উনি কিন্তু কখনো আমাকে বলে নাই কি যে তোমার এই আজকের ডিবেটটা খারাপ হয়েছে বা এই ডিবেটটা দিয়ে কিছু হয় নাই। উনি কিন্তু আমাকে এইভাবে বলে গেছে। দ্যাট মিন্স কি হচ্ছে, আমি বুঝতে পারতেছি তার মানে আমার আজকের পারফরমেন্সটা ভালো হয় না, এখানে আরো ভালো কিছু করার সুযোগ আছে। সো মাথায় রাখবেন, স্ট্রেট ফরওয়ার্ড মানে এরকম স্ট্রেট ফরওয়ার্ড যাতে কখনো না হয় যেটাতে আরেক মানুষ কষ্ট পায়। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে। সো এরপর এরপরে যেটা সেটা হচ্ছে কি, ওই যে আমরা যখন কোম্পানি পেজ তৈরি করবো এবং ওটা যখন লিখবো, সবসময় যেটা আমাদের বিজনেস গোল রিফ্লেক্ট করে, যেটা আমরা অলরেডি লাস্ট ক্লাসে দেখেছি। এছাড়াও আরেকটা যেটা সেটা হচ্ছে স্যার টাইটেল। এই কন্টেন্টটাকে ব্লগে যে আমরা লিখবো সেটাই কন্টেন্ট বোঝাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, ব্লগ ব্লগের কন্টেন্ট পোস্টে গুলো যে মানে আমরা লিখবো সেই এক্স্যাক্টলি আমি কি কন্টেন্ট। নিয়ে পোস্ট করছি ওটাই হচ্ছে কন্টেন্ট। ঠিক আছে, জি স্যার। ওকে। এরপর কি, টাইটেল। অনেক সময় আমরা টাইটেল দিয়ে পোস্ট করি না, টাইটেল দিয়ে পোস্ট করি না অনেক সময় আমরা। এই টাইটেলটা যাতে কখনোই 40 থেকে 49 ক্যারেক্টারের বেশি না হয়, কারণ অনেক বড় টাইটেল হয়ে গেলে মানুষ টাইটেল পড়েই চলে যাবে। এছাড়া আপনি যখন ইমেজ দিবেন, যদিও এতগুলো ইমেজ লিঙ্কডইনে কেউ দেয় না, তারপরেও বলে রাখা ভালো, আপনার ম্যাক্সিমাম লিমিটেশন হচ্ছে 8টা। 8টার বেশি ইমেজ আপনি কখনোই মানে দিবেন না। দিলে কি হবে, জিনিসটা হচ্ছে গিয়ে তখন আর ভালো দেখাবে না। ওকে, আচ্ছা। এছাড়াও হচ্ছে গিয়ে বাকিগুলা লাগবে না, লাইক হচ্ছে গিয়ে আপনি ইউটিউবের সাথে এমবেড করবেন বা কি, এটা আপনাদের দরকার নেই, কারণ মানে ইউটিউবের সাথে আমরা ইউজুয়ালি এমবেড করি না। সো এটার দরকার নাই। আর হচ্ছে ওই যে বলেছিলাম যে ক্যারেক্টার যে ওয়ার্ড গুলা থাকবে সেগুলো 1200 ওয়ার্ডের মধ্যে হলে ভালো। তবে 1900 থেকে 2000 পর্যন্ত এক্সটেন্ডেবল, বাট আমি কখনোই 1900 থেকে 2000টা আশা করি না বা আপনাদের বলি না করতে, কারণ 1900 থেকে 2000 অনেক বড় ওয়ার্ড হয়ে যায়, মানে অত বড় জিনিস মানুষজন পড়তে চায় না। ওকে, এখন কথা হচ্ছে স্যার ইংলিশ গুলো যে লিখবো, ইংলিশ গুলো কিরকম হবে আগেই বলে রাখছি, যদি ইংলিশে লেখেন সবচেয়ে সহজ ওয়ার্ড দিয়ে ইংলিশ লেখা ট্রাই করবেন। এই কারণে এটার একটা বিষয় আমরা অ্যাফিলিয়েটে বলি, সবসময় অ্যাক্টিভ ভয়েস ইউজ করবেন। একদম ছোট ছোট ওয়ার্ড ইউজ করেন, অ্যাক্টিভ ভয়েস ইউজ করেন, যাতে কিনা খুব ইজি হয়। আপনার টোনটা আগে আমরা বলেছি নিউট্রাল টোন থাকতে হবে। আর হচ্ছে গিয়ে টুইটারে যে হ্যাশট্যাগ গুলো, এগুলো চাইলে আপনি লিঙ্কডইনে ইউজ করতে পারেন, বাট আমার মনে হয় লাগবে না। ওকে, আচ্ছা। এইবার একটা ছোট্ট সিক্রেট টিপস, লিঙ্কডইনে যখন আমরা পোস্ট করব, কখন এবং কবে পোস্ট করব। একটা সময় ছিল লাইক 2020 সাল, তখন আমরা লিঙ্কডইনে আমাদের সবচেয়ে ভালো পোস্টটা শুধুমাত্র থার্সডেতে করতাম। কবে করতাম? ফার্স্টে। থার্সডে। বাট এখন আমরা হাইলি রেকমেন্ড করি সবসময় মানডে এবং থার্সডে করতে। কেন? কারণ থার্সডেতে লিঙ্কডইনে ট্রাফিক সবসময় বেশি থাকে, সবচেয়ে বেশি থাকে। একটু চিন্তা করে দেখেন, যে কোনো কান্ট্রির জন্য কার্য দিবসের শুরুর দিন হচ্ছে মানডে, কার্য দিবসের শেষের দিন কবে? থার্সডে। কারণ কারণ মুসলিম দেশগুলোতে হচ্ছে ফ্রাইডে ডে অফ থাকে। সো ইউরোপিয়ান দেশগুলো যখন মুসলিম দেশগুলোর সাথে ডিল করে, ওরা কিন্তু চেষ্টা করে পুরো ডিলটা থার্সডের মধ্যে ডান করে, কারণ জানে ফ্রাইডেতে ওদের ডে অফ। আর ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ডে অফ কবে? ফ্রাইডে। সানডে। সানডে। সো ওরা কিন্তু যে কোনো কাজ শুরু করে কবে? মানডেতে। এই কারণে সবচেয়ে মানে বেস্ট যেই আপনার পোস্টটা থাকবে বা আপনার গিগটা থাকবে, এটা অবশ্যই শেয়ার করবেন থার্সডে এবং মানডে, এই 2 দিন। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এটা কিন্তু ইউনিভার্সাল রুলস। স্যার টাইমের কোনো ব্যাপার আছে? মানে যদি সপ্তাহের ওয়ার্কিং ডে শুরু সোমবার আর মানে শেষ আর কি, মানে যদি মানে বাংলাদেশিদের টার্গেট করে করেন, তাহলে হচ্ছে গিয়ে গিগটা শেয়ার করবেন সকালবেলা।
আর যদি বাহিরের মানুষকে টার্গেট করে করেন তাহলে হচ্ছে যে আমাদের যে 6টা থেকে 8টার যে সময়টা আছে না ওই টাইমটাতে জি শেয়ার স্যার। করবেন, কারণ ওই টাইমটা হচ্ছে ওদের এখানে সকাল। ঠিক আছে, জি স্যার, সন্ধ্যা 6টা থেকে 8টা। সন্ধ্যা 6টা থেকে 8টা, রাইট। সো এই ছিল মোটামুটি লিঙ্কডইনে আপনি কি পোস্ট করবেন বা কিভাবে পোস্ট করবেন। সো এতটুকু নিয়ে কারো কোনো ইয়ে আছে, কোশ্চেন আছে কারো স্যার কোনো ওই কোশ্চেন? 8টা পিকচার কি একটা ব্লগ পোস্টে 8টার বেশি পিকচার হওয়া না যাবে না, না? ব্লগ সেটা পোস্টে না, বলছি। যদি আমরা কোনো ছবি আপলোড করি কন্টেন্ট। লাইক হচ্ছে না না ওই যে বসের মনে করেন বসের বিয়ের দাওয়াত কিংবা আপনার অফিসের কোনো প্রোগ্রাম, ওগুলোর ছবি যখন আপনি আপলোড করবেন কখনোই 8টার বেশি করতে পারবেন না। ও আচ্ছা, মানে একই দেখা সাথে দেখি না, 8টার বেশি। হ্যাঁ হ্যাঁ 8টার বেশি করা যাবে না, কারণ হচ্ছে যদি 8টা কেউ করেই না, মানে এতগুলা কেউ করে না আর কি, সো ম্যাক্সিমাম 8টা, একটা দুইটা এরকম হলেই হয়। একটা দুইটা এনাফ, মানে লিঙ্কডইনে একটা দুইটা মানেই এনাফ, আর এর থেকে বেশি কিছু লাগে না। সো আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সো এইবার তাহলে হচ্ছে আমরা যাই হচ্ছে আমাদের কোম্পানির সরি আমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা আছে সেই অ্যাড এর ক্ষেত্রে। ওকে, সো আমি একটু স্ক্রিনটা আরেকবার শেয়ার করে নিচ্ছি। আমি আবারও বলছি লিঙ্কডইনে অ্যাড গুলো আপনারা শুধু দেখে রাখবো, বাট হচ্ছে আমরা আমাদের জন্য করব না, এবং আমরা ফেসবুকের অ্যাড যেরকম দেখেছি এক্সাক্ট হুবহু সেম টু সেম জিনিস, স্যার এটা কি বরঞ্চ ক্যাম্পেইন? এটা ক্যাম্পেইন, হ্যাঁ পেইড, বরঞ্চ মানে পেইড ক্যাম্পেইন? পেইড ক্যাম্পেইন ডেফিনেটলি, বরঞ্চ লিঙ্কডইনে আপনার মানে ক্যাম্পেইনিং করার সুযোগ কম, ফেসবুকে সুযোগ অনেক বেশি। ওকে, সো আমি আপাতত একটা জাস্ট ছবি নামায় নিতেছি, র্যান্ডম ছবি। আচ্ছা, শাটার স্টক থেকে ছবি নামিয়ে কিভাবে সেটা ওয়াটারমার্ক ইউজ না করে কাজ করে, এটা কি আপনাদের দেখানো হয়েছিল কোনো ক্লাসে? জি ম্যাম, দেখিয়েছিল এটা। দেখাইছে না? আচ্ছা, সো এইবার হচ্ছে আমি একটা জাস্ট পোস্ট করে দিই। ডান, জাস্ট হচ্ছে র্যান্ডম একটা টেক্সট দিয়ে দিই, গেট ফ্রি অনলাইন কোর্স ফর আপকামিং স্প্রিং ডে। ইয়ে থেকে সামনে কি ইয়ে না কি জানি ফাল্গুন না, ফাল্গুনকে কি স্প্রিং ডে বলে নাকি? স্প্রিংই তো বলে, স্প্রিং বলে না? পয়লা ফাল্গুনকে কি বলে ইংলিশে? আচ্ছা, আমি স্প্রিং ডে দিয়ে দিলাম যেহেতু আপনারা কোনো আওয়াজ দেন নাই। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন স্যার। স্যার একটা পোস্টে কয়টা হ্যাশট্যাগ দেওয়া যাবে লিঙ্কডইনে? 3টা পর্যন্ত দিলেই ভালো। সেটা কি আমার পোস্ট রিলেটেড? হ্যাঁ, পোস্ট। ঠিক আছে, সো এই দেখেন আমি অলরেডি পোস্ট করে দিলাম। কেন করলাম? কজ এই পোস্টটা কি আমি হচ্ছে এখন বুস্টিং করব। এখন বুস্টিং করার জন্য ওয়েটা কি, লাইক ফেসবুকে বুস্টিং করার জন্য আমরা কি ইউজ করি? অ্যাডস ম্যানেজার। ফেসবুক অ্যাডস ম্যানেজার। সিমিলারলি লিঙ্কডইনের একটা অ্যাডস ম্যানেজার আছে, বাট ওটাকে অ্যাডস ম্যানেজার বলা যাবে না, ওটাকে বলতে হবে ক্যাম্পেইন ম্যানেজার, লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজার। স্যার আমি আমার গিগটাও কি এইভাবে ইয়ে করতে পারবো, ক্যাম্প করতে পারবো? করতে পারবেন, বাট হচ্ছে গিগের ক্ষেত্রে হয় কি অনেক সময় ওরা এই জিনিসটাকে আবার ব্লক করে দেয়, বাট করা যায়। মানে সেফ না? সেফ মানে সবসময় না, মাঝে মধ্যে ওরা ব্লক করে দেয়, সবসময় যে ব্লক করে তা না, মাঝে মধ্যে হাজারে 2-1টা এরকম হয়, এর বেশি হয় না। স্যার অ্যাড ক্যাম্পেইনটা লোয়েস্ট কস্ট কত? স্যার এইটাই তো সমস্যা, অ্যাড ক্যাম্পেইনের লোয়েস্ট হচ্ছে $320। এই যে এখন আমরা দেখব
মানে এটা অনেক বেশি কস্টলি হয়ে যায় আর কি। ওকে, আচ্ছা দেখেন, সো এই যে আমরা লিঙ্কডইন ক্যাম্পেইন ম্যানেজারে চলে আসলাম, তাই না? এখান থেকে হচ্ছে এই যে ক্রিয়েট অপশনটা যাব, অ্যাকাউন্ট, সবার উপরে যে নাম থাকবে সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টের নাম। এখন এটা যদি আপনার নিজের হয় তাহলে কি আসবে? আপনার অ্যাকাউন্টের নাম, এবং ট্রাই করবেন আপনি কি বিষয়ে একটা রান করছেন সেটা লেখা। সো আমি এখানে কাজ করছি অনলাইন এডুকেশন নিয়ে, সো আমি লিখলাম অনলাইন এডুকেশন। দেখেন আমি কিন্তু চেঞ্জ করেছি কি, অ্যাপোস্ট্রোফি এস এর আগে যেই কথাটা ছিল শুধুমাত্র সেই কথাটা, বাকিটুকু কি সেম টু সেম রেখেছি না? বাকিটুকু সেম টু সেম রাখবেন। কারেন্সি বাই ডিফল্ট ইউএসডি, এটা ইউএসডি থাকবে, এটা চেঞ্জ করবেন না। এরপর কি বলতেছে, পেজের ইউআরএল, তাই না? সো পেজে আমরা যাব, এবং এই এডমিনটা আমরা লিখবো না, এডমিনের আগ পর্যন্ত যতটুকু আছে অতটুকু কপি করে এনে এই জায়গায় বসাবে, পেস্ট। পেজ এসে পড়ছে, এবার সেভ। একটু ওয়েট করি, ডান। সো এরপর আপনি যেটা করবেন, এইটা দরকার নেই পপ আপ মেনু, এই ক্রিয়েটে আবার ক্লিক করে দেখেন নিচে আসছে কি ক্যাম্পেইন, ক্যাম্পেইন নামে একটা কথা আসছে না, ডিরেক্টলি ক্যাম্পেইনে চলে যান। এখন ক্যাম্পেইনে গেলে এখন এটা কি আমার ফার্স্ট ক্যাম্পেইন না সেকেন্ড ক্যাম্পেইন? ফার্স্ট ক্যাম্পেইন। ফার্স্ট ক্যাম্পেইন কে ফার্স্ট ক্যাম্পেইন, তো আমার তো কোনো গ্রুপ ট্রুপ কিছু ক্রিয়েট করা নেই, আমি নেক্সটে চলে যাব। আচ্ছা, এইবার একটা ফানেল আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে একপাশে লেখা অ্যাওয়ারনেস, একপাশে লেখা কনসিডারেশন, একপাশে লেখা কনভার্সন। দেখেন তো একটু পরিচিত মনে হয় কিনা? জি স্যার, পরিচিত। জি পরিচিত, এটা আমরা ফেসবুকে দেখেছি। আচ্ছা, অ্যাওয়ারনেস স্টেজটা কি, যখন আপনি শুধুমাত্র একটা ব্র্যান্ডের নাম জানেন, এবং এই জায়গায় আমরা ইউজ করতাম হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা। কনসিডারেশন স্টেজটা কি, ওই ব্র্যান্ডের নাম জানার পর যখন আপনি ওই ব্র্যান্ডের প্রোডাক্ট বা সার্ভিসটাকে এক্সপ্লোর করা শুরু করেন বা জানা শুরু করেন, কিসের কিসের মাধ্যমে জানা যায়? আপনি ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে জানতে পারবেন, আপনি কোনো একটা পোস্টকে এঙ্গেজমেন্ট হওয়ার মাধ্যমে জানতে পারবেন, আপনি কোনো একটা পোস্টের ভিডিও দেখার মাধ্যমে জানতে পারবেন। এইবার ওইটা জানার পর যখন আপনি পারচেজ করার ডিসিশন নেবেন, ওই ডিসিশনটাকে আমরা কি বলি? কনভার্সন, তাই না? সো এই কনভার্সন ডিসিশনে কি কি হতে পারে? আপনি চাইলে লিড জেনারেশন করতে পারেন, আপনি চাইলে ওয়েবসাইট কনভার্সন করতে পারেন, এবং যারা এইচআর আছে তারা যে বিভিন্ন জব অ্যাপ্লিকেশন দেয় না, বিভিন্ন জায়গায় জবের অ্যাডভার্টাইজমেন্ট, সো আপনি চাইলে জব অ্যাপ্লিকেশন নামক অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারেন। সো আই গেস এই সবকটা নামই আমাদের কাছে বেশ পুরানো। এরপর আমি এখান থেকে শুধুমাত্র একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যাব। এখন দেখেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে গেলে ফার্স্টই হচ্ছে কি লোকেশন। আচ্ছা আমাকে একটু বলেন তো, আমি যদি এখানে বাংলাদেশ টার্গেট করি সুবিধা কি আর অসুবিধা কি? সুবিধাটা কি আর অসুবিধাটা কি? অসুবিধা কিছুই হবে না। একটু গেস করেন। স্যার শুধু বাংলাদেশ হলে বাংলাদেশের লোকেরাই কি করবে, মানে বেশি নাকি আচ্ছা বেশি ভাইরাল হবে না? আচ্ছা, এইবার দেখেন এই ডান সেটা পাশে কি? কি ফোরকাস্টেড রেজাল্ট দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এইখানে দেখেন একটাকে ওরা জি, 3 দেখা ভাগে যাচ্ছে। ভাগ করছে, একটা হচ্ছে 1 দিনের জন্য, একটা হচ্ছে 7 দিনের জন্য, আর একটা হচ্ছে কত দিনের জন্য? 30 দিনের জন্য। আমি 7 দিনের জন্য ধরলাম। দেখেন তো আমার কত ডলার খরচ হবে? $88 থেকে $348 পর্যন্ত 7 দিনে। 7 দিনে, এবং এটার ইমপ্রেশন আসতেছে 54,000 থেকে 2,20,000। এখন আমার একটু বলেন তো ভাই, আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশের ঢাকা শহরেই অনেকের কাছে লিঙ্কডইন নাই, পুরো বাংলাদেশের মানুষের কাছে লিঙ্কডইন থাকবে? স্যার না না তাহলে এত বড় এই যে এটা $88 থেকে $348, এত বড় খরচ করে আমার লাভ আছে? কোনো লাভ নেই। কোনো লাভ নেই। একটু দেখেন তো $1 সমান কত আসে বর্তমানে? কত, 86 টাকা না? 86 টাকা। 86 টাকা। তাহলে আমি যদি চিন্তা করি, আমার যদি 88 আর 348, তো আমি ধরে নিলাম $350 আমার খরচ হলো। যদি আমার 86 টাকা হয়, কত? 30,100 টাকা। ওকে, এবার এইটা যদি আমি 7 দিনের জন্য ক্যাম্পেইন রান করি, 2,10,700 টাকা। সো আমার কি এত বড় খরচ করার দরকার আছে? নাই। কেন নাই? কারণ আমার বাংলাদেশে সবার কাছে তো নাই। সো আমি এটা বাংলাদেশে প্রয়োজন ছাড়া তো কেউ অ্যাকাউন্ট ক্রিয়েটই করে না। অ্যাকাউন্ট ক্রিয়েটই করে না, রাইট। এইটা কেটে দিয়ে আমি মনে করেন লোকেশনটা যেই, লোকেশনটা হচ্ছে গিয়ে রিসেন্ট লোকেশন, এখানে আমি লোকেশনটা সার্চ করি, দেখি ঢাকা আসে কিনা। ঢাকা,
দেখেন দুইটা আসছে, একটা হচ্ছে ঢাকা বাংলাদেশ আর একটা হচ্ছে ঢাকা ঢাকা বাংলাদেশ। দুইটার মিনিং কি বলেন তো? ঢাকা বাংলাদেশ মানে শুধুমাত্র ঢাকা সিটি, আর ঢাকা ঢাকা বাংলাদেশ মানে কি জানেন? পুরো ঢাকা ঢাকা ডিভিশন। জেলা। রাইট। সো আমরা এই ঢাকাটা সিলেক্ট করব, যদিও এটা আমরা চাচ্ছি ফেসবুকে কবে আসবে আমরা জানি না, বাট সবাই চাচ্ছে ফেসবুকে এরকমটা আসুক। ওকে, সো আমি ঢাকাটা সিলেক্ট করে দিলাম। শেষ, আমি শুধু ঢাকাকে টার্গেট করে দিলাম। দেখেন আমি যদি 66 থেকে $262 আমার খরচ হবে এই ক্যাম্পেইনটা করতে, কিন্তু দেখছেন ইমপ্রেশনের অবস্থা দেখেন, মাত্র 40,000 থেকে 1,60,000। আমি যদি ফেসবুকে $262 খরচ করি কি পরিমাণ ইমপ্রেশন হবে বলেন তো? ভাবা যায় না। এর ডাবল হবে না? হুম। চোখ বন্ধ করে এর ডাবল হবে। কিন্তু এখানে দেখেন ইমপ্রেশন কত কম। এই কারণে হচ্ছে কি আমরা যদি লিঙ্কডইনে ক্যাম্পেইন করতে যাই আমরা লস খাবো। ওকে, সো আমি লোকেশন সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে টার্গেট অডিয়েন্স। এইখানে টার্গেট অডিয়েন্সে আপনার দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে অডিয়েন্স আর একটা হচ্ছে অডিয়েন্স অ্যাট্রিবিউট। সবসময় অডিয়েন্স অ্যাট্রিবিউট দিয়ে করবেন, কারণ এই অডিয়েন্সে যা আছে এগুলো হচ্ছে রিমার্কেটিং বা রিটার্গেটিং এর জন্য। ওকে, সো আমরা যাব অডিয়েন্স অ্যাট্রিবিউটে। ফার্স্টে আমাদের কাজ থাকবে হচ্ছে ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিকে গিয়ে আমরা হচ্ছে আগে এইজটা সিলেক্ট করে নিব যে কত বয়স থেকে কত বছর। সো আমি চাচ্ছি 18 থেকে 34 বছর পর্যন্ত যে মানুষজন আছে এদেরকে নিয়ে টার্গেট করব, কারণ 34 বছরের পরে যারা আছে ওরা আসলে লিঙ্কডইনে খুব একটা বেশি অ্যাক্টিভ থাকবে না। ওরা দেখা যাবে যে ওই মুখে মুখে কথা বলে বা ইন্টারনালি লিয়াজুর মাধ্যমে ওরা মানুষজন হায়ার করবে। ঠিক আছে, এবার আমি আসি স্যার আবার। স্যার স্যার এইখানে ফেসবুকের মতো কোনো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন নাই যাতে বোঝা এইটাই যায় যে কোন সমস্যা স্যার, বয়সের ওই যে মানুষ বলেছিলাম এনগেজ না, বেশি। ওই যে বলেছিলাম না যে হচ্ছে লিঙ্কডইনে ক্যাম্পেইন করতে গেলে খালি হতাশ হবেন এইসব কারণে। কিছুই নাই, একটু পড়তে আমি দেখাবো যখন কাদেরকে আপনি টার্গেট করতে পারবেন, ওইটা দেখলে তো আরো হতাশ হয়ে যাবেন। জাস্ট একটু ওয়েট করেন। এই দেখেন, এরপর আমি চাচ্ছি হচ্ছে এডুকেশন, মানে কাদের কাদের টার্গেট করা যাবে। সো আমি ফিল্ডস অফ স্টাডিতে, যেহেতু আমি নিজেও বিবিএ এর, সো আমি বলে দিলাম হচ্ছে বিজনেসে যারা পড়ে তাদেরকে আমি টার্গেট করব। সো বিজনেস কমার্স জেনারেল দিলাম আপাতত, কারণ এইটা জেনারেল না দিলে হয় কি যে আরো অডিয়েন্স ন্যারো হয়ে যায়। এইবার আসেন, এইবার দেখেন কয় বছরের জব এক্সপিরিয়েন্স আছে এরকম মানুষজনকে দিব। আমার এটা যাওয়া দরকার নেই, কারণ কি আমি যদি এই জব এক্সপিরিয়েন্স থেকে যদি মনে করেন 2 বছর বা 1 বছর দেই, ফর এক্সাম্পল আমি বললাম হচ্ছে কি যাদের 12 বছরের জব এক্সপিরিয়েন্স আছে আমি ওদেরকে টার্গেট করতে চাই। দেখেন তো আমার অডিয়েন্স কি অলরেডি কমা শুরু হয়ে গেছে না? আমার অডিয়েন্স কিন্তু কমা শুরু হয়ে গেছে। সো আমি এই ন্যারো ডাউনটা করতে চাচ্ছি না। ওকে, ইন্টারেস্ট এন্ড ট্রেড, দেখেন মেম্বার গ্রুপ কোন কোন মেম্বারদের আমি আনতে পারবো। সো এই জিনিসগুলো আসলে আমাদের দেশের জন্য খুব একটা বেশি কাজে দেয় না, কারণ এইভাবে আপনি আমাদের দেশে মানুষজনকে টার্গেট করতে পারবেন না। ওকে, সো এই কারণে হচ্ছে আমরা লিঙ্কডইনে সাধারণত ক্যাম্পেইন করব না। সো আমি এখান থেকে আর ন্যারো ডাউন করলাম না, কারণ ন্যারো ডাউন করলে দেখেন আমার অডিয়েন্স কিন্তু কমা শুরু হয়ে গেছে, টোটাল অডিয়েন্স সাইজও কমে গেছে। সো এই কারণে আমরা এখান থেকে আর ন্যারো ডাউন করলাম না। এইবার আসেন অ্যাড ফরম্যাট, কোন অ্যাডটা আমরা দিব। একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অ্যাড। সিঙ্গেল ইমেজ অ্যাড, সিঙ্গেল ইমেজ অ্যাডটা কি? সিঙ্গেল ইমেজ অ্যাডটা হচ্ছে আচ্ছা, যারা যিনি লিভ নিচ্ছেন কাইন্ডলি আপনার নামটা একটু লিখে নিয়ে যান। হ্যাঁ, সিঙ্গেল ইমেজ অ্যাড হচ্ছে ইউজুয়ালি আমরা যে অ্যাডটাকে এখন চালাচ্ছি ওটাকে বলা থাকে সিঙ্গেল ইমেজ অ্যাড। ক্যারোসেল ইমেজ অ্যাড, ক্যারোসেল মানে কি? ক্যারোসেল ইমেজ অ্যাড এটা মানে কি? 3-4টা একসাথে স্যার। 3-4টা একসাথে থাকবে, রাইট। এরপর আসতেছে কি, এরপর আসতেছে হচ্ছে ভিডিও অ্যাড। আচ্ছা, লিঙ্কডইনে যদি ভিডিও দেন কখনোই সেটা 3-4 মিনিট পর্যন্ত যাবে না, 2 থেকে 2 মিনিট ম্যাক্সিমাম, এর বেশি দিয়েন না। ওকে, কারণ এর বেশি দিলে আসলে মানুষজন হচ্ছে গিয়ে খুব একটা বেশি ইয়ে করতে চায় না, মানে দেখতে চায় না। সো এর বেশি দেওয়া দরকার নেই। এরপর আসতেছে কি ফলোয়ার এড। ফলোয়ার এড কি জিনিস? ফলোয়ার এড মানে হচ্ছে, এই জায়গাটা একটু বুঝেন, আমরা সাধারণত কি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা সার্ভিস নিলে রিভিউ দেই না? জি স্যার। এই যে রিভিউ দেই, এই রিভিউ দেওয়ার জন্য, রিভিউ দিলে ওইটার কি একটা স্ক্রিনশট নিয়ে আমরা দেখি না যে অনেকে অ্যাড দেয় যে আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই কথা বলে অনেকে একটা অ্যাড রান করে না? হুম। এইটা কি বলা হয় হচ্ছে ফলোয়ার অ্যাড। বুঝতে পেরেছি? জি স্যার। এখন তাহলে একটু আমাকে বলেন তো
সিঙ্গেল ইমেজ অ্যাড আর এই ফলোয়ার অ্যাড এর মধ্যে বেসিক পার্থক্যটা কি? দুইটাই তো ইমেজ দিয়ে হইলো। এটা হচ্ছে প্রমোশন করা বা আমার বিজনেস, আমাদের স্যাটিসফ্যাকশন, আমাদের কাস্টমাররা কিভাবে কতটা স্যাটিসফ্যাকশন হচ্ছে সেটার ফলোয়ার্স। সিঙ্গেল ইমেজের অ্যাড হচ্ছে জাস্ট ইমেজ। এক্স্যাক্টলি, So, একটা হচ্ছে শুধুমাত্র feedback পাওয়া প্রমোশন যাবে। বেসিসে, আর একটা হ্যাঁ। হচ্ছে আমার ফিডব্যাক বেসিসে। ঠিক আছে, সো আপনাদের যদি কারো ইন্টারভিউতে কখনো জিজ্ঞাসা করে ফলোয়ার এড আর সিঙ্গেল ইমেজ অ্যাড এর মধ্যে পার্থক্য কি, পারবো না আমরা বলতে? পারবো না আমরা? ইনশাআল্লাহ পারবো, পারবো। ওকে ফাইন। এরপর আসতেছে কনভারসেশন অ্যাড। কনভারসেশন অ্যাড কি? এইটা হচ্ছে আপনাদের আইডিটা অপটিমাইজ হয়ে গেলে মাঝে মধ্যে দেখবেন কিছু মানুষ আপনাকে মেসেজ দিবে, আমার 10 বছরের অভিজ্ঞতা আছে, আমি লিঙ্কডইন আইডি অপটিমাইজ করে থাকি $66 বা $60 বিনিময়ে। এরকম মেসেজ আপনারা মাঝে মধ্যে পাবেন। এগুলো হচ্ছে কাইন্ড অফ কনভারসেশন অ্যাড, যেটাকে আমরা ফেসবুকে বলে থাকি মেসেজ ক্যাম্পেইন। ওইটাই হচ্ছে এই লিঙ্কডইনে এসে কনভারসেশন অ্যাড। ওকে, আরেকটা হচ্ছে ইভেন্ট অ্যাড। ইভেন্ট অ্যাডটা কি? আমরা ফোক ফেস্টের নাম শুনছি না? ফোক ফেস্ট, জি জি ফোক ফেস্ট, তারপর হচ্ছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, এই যে এইগুলা যে বিভিন্ন ধরনের ইভেন্ট হয়, এখানে কিন্তু দুই ধরনের মানুষ যায়। আমরা জানি গ্যালারি দুই ধরনের হয়, একটা হচ্ছে আমাদের আমজনতার জন্য, আরেকটা হচ্ছে ভিআইপি গ্যালারি, তাই না? এখন ভিআইপি পার্সনদের আপনি সহজে ফেসবুকে ধরতে পারবেন না, ওনাদেরকে ধরতে হলে এই লিঙ্কডইনের মধ্যে ইভেন্ট অ্যাড দিতে হবে, তখন গিয়ে হচ্ছে গিয়ে ভিআইপি র টিকিট কি। বুঝতে পেরেছি? জি স্যার। যদিও আমাদের দেশে আসলে ওভার দ্য ফোনই কথা হয়ে যায়, তারপর সৌজন্য হিসাবে ভিআইপি দের টিকিট পাঠিয়ে দেয়, বাট বাইরের দেশে সাধারণত এই ধরনের কাজগুলো করে। ওকে, আচ্ছা, সো আমি সিঙ্গেল ইমেজ এড সিলেক্ট করে রাখলাম। প্লেসমেন্ট আমি যাব না। এবার আরেকটু হতাশ হই আমরা সবাই। আসেন, বাজেট। কয় ধরনের বাজেট আছে? দুই ধরনের, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট, তাই না? সো লিঙ্কডইনে আনফরচুনেটলি দুইটার সিস্টেম একই, ডেইলি বাজেট দিলেও প্রতিদিন টাকা কাটবে, লাইফ টাইম দিলেও প্রতিদিন টাকা কাটবে। সো আপনি যে কোনো একটা বাজেট দিয়ে নিতে পারেন। ওকে, কারণ আপনার টোটাল কত টাকা কাটবে এটাও বলেই দিছে। সো এইখানে যে বাজেটটা দেখাচ্ছে, অনেকে বলে যে স্যার মাত্র তো $75, এই যে পাশে আবার ছোট্ট একটা শর্ত প্রযোজ্য বলে দিছে, কি? অ্যাকচুয়াল অ্যামাউন্ট স্পেন্ড মে ভ্যারি। তাহলে ওই অ্যামাউন্টটা কোথায়? এই যে এই জায়গায়। বুঝতে পেরেছি? জি স্যার। তো আপনাদের হতাশ হওয়ার জন্য আর কোনো রিজন লাগবে? স্যার আমার তাহলে তো মনে হয় স্যার কিছু স্পেসিফিক প্রোডাক্ট ছাড়া অন্য কোনোটাতে ক্যাম্পেইন করা উচিত না আসলে লিঙ্কডইনে না, লিঙ্কডইনে আমরা আমাদের কিছু মানে এই নিজেদেরও যদি প্রোডাক্ট হয় তারপরে আমরা এটা লিঙ্কডইনে প্রমোট করব না। কেন? কারণ প্রচুর খরচ, এবং এই অনুযায়ী আমাদের দেশের কথা যদি চিন্তা করেন আসলে রিটার্ন পাওয়াটা খুব টাফ। বাট বাইরে ক্লায়েন্ট যদি করতে চায়, ক্লায়েন্টের টাকা, আমার কোনো সমস্যা নেই, বরঞ্চ ক্লায়েন্ট ভালো কিছু পেলে আমি কিছু এডিশনাল টাকাও পাবো, সো তখন আমি করে। অথবা স্যার ওই যে কোম্পানির যে সফটওয়্যার গুলো ইউজ করে এই রিলেটেড প্রোডাক্ট যদি হ্যাঁ, এই রিলেটেড প্রোডাক্ট যদি হয়, রাইট, কারণ হচ্ছে এগুলা মাসে একটা থেকে দুইটা সেল হলেই এনাফ। আজকে স্যার আমার ইন্টারভিউ গেছে, ওই যে গত ক্লাসে বলছিলাম, ওখানে জিজ্ঞেস করছে যে আসলে এই ক্যাম্পেইন করার জন্য কোন প্ল্যাটফর্ম বেটার। তো আমি তখন বলছি যে লিঙ্কডইন প্ল্যাটফর্ম মেবি বেটার, বিকজ ওখানে সব প্রফেশনাল লোকজন থাকে এবং এটা খুব ইজি যে সিইও বা হায়ার অথরিটি যারা আছে তাদের কনভিন্স করা ওখান থেকে যে সফটওয়্যারটা পারচেজ করার জন্য। আচ্ছা আচ্ছা, যাক, এমনিতে ওভারঅল ইন্টারভিউ কেমন হয়েছে? ইন্টারভিউ ভালো হয়েছে এবং ওনাদের অ্যাপ্রোচ দেখে আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা নিতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে তো বেশ ভালো হয়ে গেলে। জাস্ট সবাই একটা ধরে, যারা যারা ক্লাস করতেছে সবাইকে ধরে একটা ট্রিট দিয়ে দিবেন। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আপনি জানেন মানে যেটাই হয় রেজাল্ট জানায়েন আমাদের, তাহলেই হবে। জি 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 জি। ঠিক আছে, ওকে। সো এরপর কি? এরপর হচ্ছে আর কিছু না, সোজা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর এখানে কি বলতেছে? ক্রিয়েট নিউ এড অথবা ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট। সো আমার কন্টেন্ট তো অলরেডি এখানে আছে, জাস্ট ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্টে দিয়ে দিব। এই যে আমার কন্টেন্ট, এটা ধরে দিলাম, ধরে স্পন্সরে দিয়ে দিলাম, বাস আমার কাজ শেষ। এবার আমাকে ফাইনাল একটা কপিও দেখাবে। এখান থেকে নেক্সটে চলে যাব এবং ও আমাকে ফাইনাল একবার দেখাবে এই ক্যাম্পেইনটা লঞ্চ করার আগে।
এবার আপনি যদি লঞ্চ ক্যাম্পেইনে দেন, ক্যাম্পেইন আপনার লঞ্চ হয়ে যাবে। ওকে, এতটুকুই হচ্ছে মোটামুটি লিঙ্কডইনের কাজ। এছাড়া আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে আপনি লঞ্চ ক্যাম্পেইনে দিবেন, লঞ্চ ক্যাম্পেইনে দিলে সবার আগে কি চাবে? পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড না? সো পেমেন্ট মেথডটা কোথা থেকে অ্যাড করবেন? ঠিক এই যে এই জায়গাটায় চলে যান। এই জায়গা থেকেও করতে পারেন, অথবা এই জায়গা থেকেও করতে পারেন। এই যে এখানে দেখেন বিলিং সেন্টার আছে না? বিলিং সেন্টারে যাবেন, বিলিং সেন্টারে গিয়ে জাস্ট কার্ডটা অ্যাড করে নেবেন। এবং এইটা করবেন কখন বলেন তো? এটা আমরা কখন করব? ক্যাম্পেইন রান করার আগে। এক্স্যাক্টলি, এইটা করবো আমরা সবার আগে। ওকে, সো এই ছিল মোটামুটি কাজকর্ম লিঙ্কডইনের। এখন পারা যাবে যদি কোনো ক্লায়েন্ট অ্যাড রান করতে বলে? জি পারা স্যার, যাবে? পারা যাবে স্যার। ইনশাল্লাহ পারা যাবে। তবে অবশ্যই আপনাদের যদি এরকম কোনো ক্লায়েন্ট আসে, ডেফিনেটলি সবকিছু সাজানোর পর একবার একটু দেখিয়ে দিবেন। ওকে, সো জি। একবার একটু দেখিয়ে নিলে যেটা হয় কি, যে যদি কোনো কিছু ডেভেলপ করা লাগে, তখন আমরা আমাদের এন্ড থেকে একটা সাজেশন দিতে পারবো। ইভেন দো হচ্ছে গিয়ে আপনার ইয়ের সময়, ফেসবুকের সময় এই কাজটা করবে। জি স্যার। ওকে, জি স্যার। সো ক্যাম্পেইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, সো এই ছিল মোটামুটি আমাদের জিনিসপত্র। এতটুকু করলে ইনশাল্লাহ হয়ে যাবে লিঙ্কডইনে। সো ইনশাল্লাহ আগামীকাল বা নেক্সট ক্লাস যেটা হবে, সেখানে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম দেখব। ইনস্টাগ্রামের ক্লাসে অবশ্যই সবাই ইনস্টাগ্রাম আইডিটা মোবাইলে ইনস্টল করে নিয়ে আসবেন, কজ আমরা কিছু ক্লাস করব হচ্ছে গিয়ে আপনাদের মোবাইলে, এবং কিছু ক্লাস করব হচ্ছে আমাদের কম্পিউটারে। ওকে, এবং ইনস্টাগ্রামের সময় অবশ্যই আমরা আমাদের যে পার্সোনাল আইডি আছে ওটাকে আমরা হচ্ছে বিজনেস আইডিতে কনভার্ট করব। সো ইনশাল্লাহ হোপফুলি, আর ছেলেদের জন্য বিশেষ করে ইনস্টাগ্রামে ক্লাস করার পর ইনশাল্লাহ আপনাদের কারো কারো যদি মনে কষ্ট থাকে যে ছবি আপলোড করলে 5টা 6টা লাইক আসে, এই কষ্টটা দূর হয়ে যাবে, আশা করা যায়। ওকে, সো একটু আমাকে সময় দিয়েন, আমি আপনাদের ইয়েটা একটু নাম ডাকার জিনিসটা একটু রেডি করে। স্যার আমাদের লিঙ্কডইনে ক্লাস কি শেষ না? শেষ, আজকে শেষ। আর একটা ক্লাস আছে ইনস্টাগ্রাম। আর একটা আছে ইনস্টাগ্রাম মোটে কয়টা ক্লাস আছে? স্যার লিঙ্কডইনে ক্লাস হয় 5টা। সো আমাদের 4টার মধ্যেই কভার আপ হয়ে যায়। কেন? কারণ হচ্ছে রুলস এর ক্লাসই হচ্ছে কি আমরা ইয়ের ক্লাসটা নিয়ে নিই। রুলস আর একটা হচ্ছে আপনার ওই যে কি জানি অ্যাড, এই দুইটা। আমাদের আর ক্লাস বাকি আছে কয়টা? কোর্স শেষ হতে? আচ্ছা, কোর্স শেষ হতে আর ক্লাস মানে অফিসিয়াল ক্লাস বাকি আছে 2টা। কিসের? আপনার ইনস্টার হবে একটা, আরেকটা হচ্ছে গিয়ে আপওয়ার্কের তো হয়নি, হয়েছে? না না, স্যার, না, হয় না। আপওয়ার্ক হয়নি। সো ইনস্টার আপওয়ার্ক এই দুইটা। তাহলে তো আমাদের কোর্স শেষ। তাহলে স্যার, course আমাদের শেষ, right? ক্লাস শিডিউলে কি ইন্টারেস্ট নাই? হ্যাঁ, বুঝিনি স্যার, একটু জোরে বলতে হবে স্যার, বুঝতে পারি নাই। হ্যালো, আমাদের ক্লাস ইন্টারেস্ট নাই? পিন্টারেস্ট নেই স্যার, পিন্টারেস্ট নাই। আপাতত যেগুলো শিখছেন ওগুলো নিয়ে কাজ করতে থাকেন, দেখবেন যে ওগুলা নিয়ে মোটামুটি আরো 3-4 বছর আরামসে কাজ করা যায়। এছাড়াও নতুন নতুন টপিক যদি কোনোটা আমাদের মনে হয় যে এইটা দিলে আপনাদের জন্য খুব ভালো হবে, সো ওই টপিক গুলো আমরা আপলোড করে দিব হচ্ছে গিয়ে ওই যে আমাদের যে ডিজিটাল মার্কেটিং হাব একটা গ্রুপ আছে না, ওখানে সবাই আছেন না? আমি আছি, হ্যাঁ। আচ্ছা, সবাই একটু এটাতে অ্যাড হয়ে যাবেন, কারণ অনেক সময় হয় কি যে আপনারা যেগুলো শিখতেছেন সেই ধারণাটাও পুরাতন হয়ে যায়। সো ওই জিনিসগুলো হচ্ছে কি আমরা ওখানে বলে দিব আর কি। স্যার এগুলোর নিয়ম কি চেঞ্জ হয়? হ্যাঁ, লাইক হচ্ছে কি আপনারা যে অডিয়েন্স ইনসাইট শিখেছেন, ওই অডিয়েন্স ইনসাইট হচ্ছে 2000 আগে মানে 2018-19-এ যারা করতো বা 2020-21-এ যারা করছে তাদের আর আপনাদের সিস্টেম পুরো আলাদা, পুরাই আলাদা। একটা সময় ছিল যখন হচ্ছে গিয়ে আমরা ওই অডিয়েন্স ইনসাইটে ডিরেক্টলি কম্পিটিটরের নাম দেখতে পেতাম, কিন্তু যখন আস্তে আস্তে হচ্ছে গিয়ে মানে ইয়ের উপর ফেসবুকের উপর বিভিন্ন ধরনের এলিগেশন আসা শুরু করলো, তখন হচ্ছে ফেসবুক আর কি ওই জিনিসগুলো বন্ধ করে দিচ্ছে। ওকে, সো সবাই একটু নামটা ইয়ে করেন। স্যার একটা প্রশ্ন ছিল, সেটা নামটা ডেকে নিই, তারপর আমি আবার জি স্যার, জি স্যার। প্রণব হালদার।
প্রণব হালদার নাই। আব্দুল্লাহ আল মাসুদ, আব্দুল্লাহ আল মাসুদ। উনি ওই যে ওনার ভাষা তৈরি হচ্ছে নাকি প্রেজেন্ট দেওয়ার কথা বলছিল গত ক্লাসে। আচ্ছা ঠিক আছে। রেজিনা ফারহানা, জি স্যার। আরিফুর রহমান, আরিফুর রহমান, হুসেন মোহাম্মদ শাহরিয়ার, প্রেজেন্ট স্যার। সাদাফ আহমেদ, সাজিদ হোসাইন, সাজিদ হোসাইন, আফরিন আক্তার মোহনা, আফরিন আক্তার মোহনা, জাহিদ হাসান প্রিন্স, জাহিদ হাসান প্রিন্স। চ্যাট লিস্টে যদি কেউ নাম দিয়ে যায় আমাকে একটু নামটা বলুন কিন্তু, হ্যাঁ। শরীফুল ইসলাম, প্রেজেন্ট স্যার। সাজিদ আল হুসাইন, সাজিদ আল হুসাইন, এমএসটি ফাতেমাতুজ জোহরা শাম্মী, ইয়েস স্যার। আফরোজা কামাল, প্রেজেন্ট। মাহমুদা তাসনিম, মাহমুদা তাসনিম, এমডি তোফাইল আহমেদ, এমডি তোফাইল আহমেদ, মাইশা খান রশনি, মাইশা খান রশনি, ফাতেমাতুজ জোহরা দিশা, প্রেজেন্ট স্যার। রবিউল হাসান সজীব, রবিউল হাসান সজীব, এমডি তাওহিদুল ইসলাম, Yes, sir. এমডি তারেক হাসান, আপনি চ্যাট বক্সে দিয়েছেন। আচ্ছা, রাবিয়া ইসলাম তন্ময়, চ্যাট বক্সে দিয়েছেন। ওকে, শেখ কামরুজ্জামান, শেখ কামরুজ্জামান, তাসনিম আবিদিন, আচ্ছা, তারপর আমার হচ্ছে দুটো প্রশ্ন সাব্বির, আছে। সাব্বির, নেই, okay. হ্যাঁ ম্যাম বলেন, কোশ্চেন বলেন। আমার দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে হ্যাঁ, যে স্যার, ফেসবুক পেজে এই যে ইনভাইট যে করার সেই ইনভাইট অপশনটা পাচ্ছি না, বাটনটা। ফেসবুক ফেসবুক পেজে, পেজের ইনভাইট বাটন। আচ্ছা একটা মিনিট আর আমি একটু আরেকটা পেজটা হচ্ছে আপনার এতে যে ফাইবারে নতুন একটা দেখতেছি, সেট এ ব্রিফ নাকি একটা অপশন। নামটাকে আমি বুঝিনি স্যার। একটু থামেন দেখে। ফাইবারের একটা নতুন হচ্ছে অপশন সেট করছে এখানে, গেট ব্রিফ সেট এ রেট, এটার ব্যাপারে নিউ। আচ্ছা, এইটা তাহলে আমার একটু দেখা লাগবে, এটা আমি দেখে আমাকে একটু নেক্সট ক্লাসে মনে করে দেন, আমি নেক্সট ক্লাসে বলে দিব। হ্যাঁ, ক্লিক অপশনে গেলে এই সেটটা এইটা দেখাচ্ছে, গেট ব্রিফ সেট এ রেট। আর আচ্ছা, একটা ঠিক হচ্ছে আছে। প্রোফাইলের ওইখানে গিয়ে দেখতে পাচ্ছি আর একটা বিলিং, নিউ বিলিং, এই দুটো অপশন আর কি। আচ্ছা আচ্ছা, এটা আমি একটু দেখে তাহলে হচ্ছে আপনাকে নেক্সট ক্লাসে জানাচ্ছি। আর আর হচ্ছে ফেসবুকের হচ্ছে আপনার ওই যে ইনভাইট, হ্যাঁ হ্যাঁ, ইনভাইটটা আমি দেখাচ্ছি, এই ইনভাইটটা দেখাচ্ছি, একটা মিনিট আমি একটু জাস্ট ফেসবুকটা লগ ইন করে নিই। একজন 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 করে দিচ্ছি, আমারটা শেষ করে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। স্যার গত ক্লাসে বলেছিলাম যে ওয়েবসাইটের অপশনটা বন্ধ করে পাচ্ছি ফেসবুক পেজে। আচ্ছা, পেজটা কি পুরাতন নাকি নতুন? আমার এই পেজটা প্রায় 1 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কোনো আমার পোস্ট করে নাই, এক সময় তো আর কি আছে, ফলোয়ার আছে, বাট কোনো পোস্ট করাই হয় না এখানে। আচ্ছা, ইউজুয়ালি হচ্ছে কি আপনার এই যে এই জায়গাটায় মাঝে প্রায় সময় দেখা যায়, এই যে সাজেস্টেড ফর ইউর পেজ এখানে আছে না, সো এই জায়গাটার মধ্যে আপনি হচ্ছে গিয়ে স্ক্রিন ইনভাইটের শেয়ার হয় জায়গাটা নাই। পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন। সো এই জায়গাটার মধ্যে হচ্ছে কি আপনি মাঝে মধ্যে ইনভাইটের এই জিনিসটা পেয়ে যাবেন, ইনভাইটের এটা সাধারণত এখানেই থাকে। ওকে, সো এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন, দেখবেন হচ্ছে আপনি ইনভাইটেশনের জায়গাটা পেয়ে যাবেন। আমি 3-4 দিন যাবত ওই অপশনটাই পাচ্ছি না আর কি। হ্যাঁ, এটা আবার অনেক সময় কিছু দিনের জন্য আপনার উধাও হয়ে যায়, তারপর দেখা যায় যে আবার চলে আসে, অটোমেটিক চলে আসে এগুলো। অটোমেটিক চলে আসে। এই যে সি অল দিলে দেখবেন হচ্ছে বিভিন্ন গ্রুপের মধ্যে কখনো কখনো দেখবেন এটা গ্রুপের দেখাচ্ছে, ইয়েগুলো আসে, এটা সাজেস্ট গ্রুপের এটা দেখাচ্ছে, বাট সাজেস্ট আপনার গ্রুপ ওই দেখাচ্ছে, রাইট রাইট। আপনি মাঝে মধ্যে দেখবেন যে আবার চলে আসবে, অটো চলে আসবে।
ওকে, সো ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না। আরেকটা কি বলে জানি বললেন স্যার, ওই যে ফাইবারে না? আচ্ছা, আমি ফাইবারে ওটা আমি দেখছি, দেখে ফাইবারে হ্যাঁ হ্যাঁ দুটো নতুন অপশন সেট করছে মনে হচ্ছে এটার আচ্ছা ব্যাপারে। আচ্ছা, ওটা আমি দেখে তারপর নেক্সট ক্লাসে জানাচ্ছি, ঠিক আছে? ওকে, হ্যাঁ স্যার, আরেকজন কি জানি বলেছিলেন? স্যার আমি হচ্ছে গত ক্লাসে বলেছিলাম ওয়েবসাইটের অপশনটা মানে ফেসবুক পেজে ওয়েবসাইটের যে লিঙ্কটা দেওয়ার অপশন বন্ধ করে রাখছি। সেটা আমি পাচ্ছি না। পেজ ইনফো একটু জোরে স্যার, একটু জোরে, আমি শুনতে পাচ্ছি না। গত ক্লাসে যে আমি বলেছিলাম যে হচ্ছে ফেসবুক পেজের ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার যে অপশনটা আছে না সেটা বন্ধ করার জন্য, বাট স্যার আমি সেটা তো পাচ্ছি না খুঁজে। ইউআরএল দেওয়ার অপশন বন্ধ করতে চাচ্ছেন? জি স্যার, জি স্যার। এটা কি ওয়েবসাইট ফেসবুক পেজে নাকি ওয়েবসাইটে? ফেসবুক পেজে ওয়েবসাইটের যে ইউআরএলটা বসাতে হয়, হুম হুম, সেটা বন্ধ করতে যাচ্ছে মানে আমার তো ওয়েবসাইট নাই, তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে এই যে এই পেজ ইনফোতে যাবেন, সোজা এডিট পেজ ইনফো, এখানে যাবেন, যাওয়ার পর এই যে আপনার যে ওয়েবসাইটটা আছে না, এই যে দেখেন নিচে একটা কথা লেখা আছে, মাই পেজ ডাজ নট হ্যাভ আ ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন? স্যার এটাই তো আমি খুঁজে পাই না স্যার, এটা নাই আমার আপনি একটু স্ক্রিনটা শেয়ার করতে পারবেন এখন? স্যার আমি তো বাসে, আমি হচ্ছে ফোন দিয়ে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা, আপনি একটু নেক্সট ক্লাসে একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি আপনাকে দেখাই দিব। পেজ ইনফোতে গেলে এই যে ওয়েবসাইটের নিচের এই অপশনটা জাস্ট দিয়ে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে স্যার, নেক্সট ঠিক আছে, ক্লাসে। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো স্যার, স্যার হ্যাঁ? এই কোর্সটা যদি আবার সেকেন্ড বার কেউ অ্যাডমিট হতে চায় তো কি ডিসকাউন্টের কি ব্যবস্থা আছে? মানে ডিসকাউন্ট তো থাকে, তারপরেও হচ্ছে গিয়ে একটু এডমিশন টিমের সাথে একটু কথা বলেন, কথা বললে ওরা হচ্ছে গিয়ে মানে আরো বেটার বলতে পারবে, বাট যতটুকু আমি জানি ডিসকাউন্ট থাকে। অনলাইনের কোর্সটা এখন যদি সরাসরি করা যায় সেক্ষেত্রে কি ডিসকাউন্টের কোনো অফার আছে? স্যার এইটা হচ্ছে যে এডমিশন টিম ভালো বলতে পারবে, তারপরেও যদি আপনারা আমাকে একটু একটা দিন সময় দেন তাহলে হচ্ছে আমি একটু আগামীকাল যাই, আমি অফিসে গিয়ে একটু এডমিশন টিমের সাথে কথা বলি, দেন আপনারা নক দিলে আমি আপনাদের বলে দিতে পারবো। আপনি স্যার কি এখন অনলাইন কোর্স, উত্তরা না ধানমন্ডি? আমি উত্তরাতে আছি, আমি উত্তরাতে আছি। স্যার অনলাইন কোর্স কি থাকবে সব সময় নাকি আপনাদের? আমাদের অনলাইন কোর্স তো সবসময় 2017 থেকে, এই যে ক্রিয়েটিভ স্কুল এটা কিন্তু 2017 থেকে আপনার রেগুলার বেসিসে চলে আসতেছে। আচ্ছা, ঠিক আছে, ওকে ঠিক আছে। সো আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ হ্যাঁ বলেন সেটা স্যার। হচ্ছে লিঙ্কডইনে আমি তো ডিজিটাল মার্কেটার, আমি তো এসইও বা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, সো এই রিলেটেড কি আমি কোনো পোস্ট করতে পারবো? দেখা যাচ্ছে যে আমি কাজগুলো পারি তো জানানোর জন্য। ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি। সেটা কি আই ক্যাচি একটা পিকচার দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, একটা আইকেচি একটা থাম্বনেল বানাবেন, ওই থাম্বনেলে আপনি আপনাকে রাখবেন, প্লাস হচ্ছে যে বিষয়গুলো পারেন সেই বিষয়গুলো উল্লেখ করে তারপর হচ্ছে গিয়ে ইয়ে করবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। Okay. ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সো আর ওই যে নেক্সট ক্লাসে যেটা বললাম যে সবাই একটু ইনস্টাগ্রামটা ইনস্টল করে নিয়ে আসবেন। আরেকটা বিষয় যেটা আমি বলবো বলবো বলে আমার এতক্ষণ ধরে মাথায় ছিল না, লিঙ্কডইনে কিন্তু এখনো সবাই এসডব্লিউ দেননি, এইটা একটু কাইন্ডলি দিয়ে দেন, তাহলে যাদের বাকি আছে আমি নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট দেখে দিতে পারবো। ওকে, সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। সালাম।